শুভ সন্ধ্যা। আগামী নির্মাণ 2003 ডক্টর সুব্রত মৈত্র মেডিকেল কনসর্টিয়াম এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের যৌথ উদ্যোগে আমরা আবার একত্রিত। ডক্টর সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা 2024। এমন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে, অদ্ভুত সময়ে এই মানুষটিকে নিয়ে আমরা আবার সেই মহান আত্মাকে, মহান প্রাণটিকে উদযাপন করতে এসেছি। কারণ আজকে বড্ড প্রাসঙ্গিক তার মতন মানুষেরা, তার মতন মহাপ্রাণেরা, এবং সেটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে এবার অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি, আমি অনুরোধ করব আমাদের সম্পাদক শ্রী দিব্যালোক রায়চৌধুরীকে মঞ্চে ডেকে নেওয়ার জন্য। শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক। স্বামীজি আসুন। এবং ডক্টর দেবাশিস ভট্টাচার্য, তিনিও আসবেন। এবং অবশ্যই আমাদের আজকের প্রধান অতিথি শ্রী জহর সরকার, মাননীয় সাংসদ। মঞ্চে আসুন উপবিষ্ট। আমরা উদ্বোধন করব আজকে একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে। আমাদের মধ্যে আছেন খ্যাতনামা চিকিৎসক ডক্টর উৎসব দাস মহাশয়। আপনাকেও অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটিকে শুভ উদ্বোধন করবার জন্য। হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার, স্বামীজিকে আমার প্রণাম জানাই। উপস্থিত আর যে সমস্ত মাননীয় মানুষেরা আছেন সকলকে আমার প্রণাম জানাই। আমি একটি স্তোত্র গান এবং রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করছি। সঙ্গচ্ছধ্বং সংবদধ্বং সংভোমনাংসি জানতা সঙ্গচ্ছধ্বং সংবদধ্বং সংভোমনাংসি জানতা সমানুমন্ত্র সমিতি সমানি সমানুমন্ত্র সমিতি সমানি সমানা মনসঃ চিত্তম
समाना हृदयानिव समानमस्तु वो मनो यथा सुसहासति सङ्गच्छध्वं सर्वदा त्वं वो मनांसि जानता आनन्दलोके मङ्गलालोके विराजो সন্তু সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ পরিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সন্তু সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো সন্তু সুন্দর। অনেক ধন্যবাদ ডক্টর দাস। সত্য সুন্দর বিরাজময় হোক, শুরু হোক আজকের অনুষ্ঠান। আর সবার প্রথমে ডক্টর সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা 2024 সূচনা মুহূর্তে ডেকে নেব শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। তাকে আমরা শোনার জন্য আগ্রহী। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এই সন্ধ্যায় আগামী নির্মাণ এবং ডক্টর সুব্রত মৈত্র মেডিকেল কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের শিবানন্দ হলে ডক্টর সুব্রত মৈত্র স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। আমি আমার ইনস্টিটিউট অফ কালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার সাদর স্বাগত জানাই। আজকের বক্তা সুব্রত মৈত্র মেমোরিয়াল স্পিকার, বিখ্যাত প্রশাসক বলতে পারি, আইএস অফিসার। তিনি যখন প্রশাসনে ছিলেন সকলের দৃষ্টি তিনি আকর্ষণ করতেন এবং তার
মেধা এবং চিন্তাধারা আমাদের পুলকিত করত। আমরা সবাই তার গুণমুগ্ধ। তিনি আজ বক্তৃতা দেবেন। তার বক্তৃতার বিষয় জনস্বাস্থ্যের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা। নিশ্চয়ই কিছু মৌলিক কথাবার্তা আমরা শুনব, এবং আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আপনারা ডাক্তারবাবুরা আছেন, তারা এখান থেকে কিছু দিগদর্শন পাবেন, দিশা খুঁজে পাবেন। তিনি সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা করেন না, তার চিন্তার মধ্যে ভার আছে, ধারও আছে। আমি তাকে বিশেষভাবে স্বাগত জানাই। আছেন দেবাশিস বাবু, দেবাশিস দা আমি বলি তাকে, ভট্টাচার্য, একসময় নীলরতন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যান। এখনও হয়তো তার সাথে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ কোনো কোনো প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন, লব্ধ প্রতিষ্ঠ ডাক্তার। আমি তাকেও শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাই চৈতালিদিকে, ডক্টর সুব্রত মৈত্র মশায়ের সুযোগ্য সহধর্মিণী। তিনি অধ্যাপিকা ইংরেজি সাহিত্যের। তিনি এসেছেন এবং এই অনুষ্ঠানে সুব্রতবাবুর পিতৃদেবও আসতেন, কাশীকান্ত মৈত্র মহাশয়। তিনি অনেকদিন পরে এই অনুষ্ঠানে আমি যোগ দিচ্ছি। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু মানুষটি অত্যন্ত সাধু প্রকৃতির, স্বচ্ছ চিন্তাধারা ছিল তার। আমি এই পরিবারটির সর্বাঙ্গীন কল্যাণের জন্য মায়ের কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই। আর দিব্যালোক আগামী নির্বাণের জেনারেল সেক্রেটারি, সুব্রত বাবুর সাথে, ডক্টর সুব্রত মৈত্র মহাশয়ের সঙ্গে তার প্রথম থেকেই খুব পরিচয়, এবং ওদের যে বংশধারা, তার সাথেও রামকৃষ্ণ মিশনের সংযোগ খুব নিবিড় ছিল। তারা আমাদের পরিচালন সমিতির নানাভাবে কাজকর্মের সাথে যুক্ত থাকতেন। আমরা তখন নরেন্দ্রপুরে ছিলাম, জানতাম, সবই জানতাম, এবং স্বামী লোকেশ্বরানন্দের বড় সকল প্রিয়জন। আমি সেই দিব্যালোককে এই প্রতিষ্ঠানটির সঙ্গে তার নিজের প্রতিষ্ঠান আগামী নির্বাণ, ডক্টর সুব্রত মৈত্র মেডিকেল কনসোর্টিয়ামের সঙ্গে যে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা সে নিয়েছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। হয়তো অন্যরা কেউ না থাকলেও সে কিন্তু এটা চালিয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। আজকের বক্তৃতার বিষয় নিয়ে আমার আগে ভাগে কিছু বলা উচিত নয়, কিন্তু একটা কথা বলে রাখি যে জনস্বাস্থ্যের স্বাস্থ্য রক্ষার দায় দায়িত্ব কিন্তু সরকারের নয়, এটাই কিন্তু জেনে রাখবেন। আমাদের যে 5টা জিনিসের প্রয়োজন, অন্ন, বস্ত্র, গৃহ, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টা জিনিস কোনো দেশের কোনো সরকার ব্যক্তিগত প্রচেষ্টায় এবং সরকারি প্রচেষ্টায় কোনো দেশে এই 5টা জিনিসের অভাব পূরণ করতে পারেনি। তার কারণ এটা সেন্ট্রালাইজড হয়ে থাকে, সেটা হবে না। এর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন, সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষকে অবহিত হতে হবে, প্রত্যেকটা মানুষকে। শ্রী শ্রী মার লেখাপড়া শেখা হয়নি, কিন্তু ঠাকুর বলে গেছিলেন তিনি স্বয়ং সরস্বতী, এবং তার মুখ থেকে যেসব কথা বেরিয়েছে
তার মধ্যে এটি একটি অন্যতম। তাকে যখন প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছিলেন তিনি নির্লিপানন্দ স্বামী, ইউনিভার্সিটির খুব কৃতি ছাত্র ছিলেন। মানে এতে থাকলে পরে মানে সমাজে থাকলে পরে তিনি বিখ্যাত অধ্যাপকই হতেন। তার বন্ধুরা সবাই সেই রকমই হয়েছিলেন। তিনি মাকে প্রশ্ন করেছিলেন যে মা, যারা নাস্তিক, ঈশ্বর মানে না, তাদের কাছে তোমাদের কথা, ঠাকুরের কথা, স্বামীজির কথা, মায়ের কথা কিভাবে প্রচার বলবো? বলে কেন? তারা ব্যক্তি জীবনে যে সুখ এবং দুঃখ পান, তাদেরকে বলো সারা যখন খেতে পায় না, তাদের অন্যের যখন অভাব ঘটে, অনটন ঘটে, যে কোনো কারণেই হোক, হয়তো কোথাও আটকে পড়েছে দুদিন, সেই ক্ষুধার যন্ত্রণাটা তারা বোঝে? তাহলে হ্যাঁ বোঝে। খাবার পেলে আনন্দ হয়? বলে হয়। তাহলে তারা যখন এইরকম একটা অবস্থার মধ্যে এসে পড়ে যে কেউ এসে বলছে যে বাবা আমার দুদিন খাওয়া হয়নি, আমার খেতে দেবে, তাদের মনে এই ভাবনার কি উদ্রেক হয় না যে এই যন্ত্রণা, না খাওয়া খেতে পাওয়ার যন্ত্রণা সেও একদিন ভোগ করেছে? তাহলে অন্যের দুঃখটা, অন্যের কষ্টটা এবং অন্যের সুখটা, আরামটা, সেটা নিজের মতো করে বুঝলেই তো সে যোগী হয়ে গেল বাবা। বেশি দূর যেতে হবে না, আপনার বাড়ির যারা কাজের মেয়ে আছে সেখান থেকেই শুরু করুন, সেখান থেকেই শুরু করুন। আপনাদের কাপড় চোপড়, পোশাক আশাক, চালচলন যেমন আরাম প্রিয় হয়, আপনার বাড়িতে কাজের মেয়েটিরও সেরকম ইচ্ছে জাগে তো? তারাও সে অভাবের মধ্যে আছে। তার বাড়ির অন্যের ব্যবস্থা আমরা করি না কেন? আমাদের তো অভাব ঘটে না, আমরা তো কিছু নিয়ে যেতে পারবো না। আমাদের যখন শরীরের যন্ত্রণা হয়, রোগাক্রান্ত হই, কানেই ব্যথা হোক বা দাঁতেই ব্যথা হোক, এত এক মুহূর্ত তর্স হয় না, ছুটে যাই ডাক্তারবাবুর কাছে, যত পয়সা লাগে। কিন্তু ওদের কিছু হলে পরে ওরা যদি বলে যে বাবু 500 টাকা লাগবে, একটা ওষুধ কিনতে হবে, ডাক্তার বলেছে, আমার কি বলি 100 টাকা দিলাম, আর বেশি যাচাবে না। তাই হয়। এটা গেল চিকিৎসা, স্বাস্থ্য। শিক্ষার ক্ষেত্রে তাদের বাড়ি কোনো ছেলে হয়তো ভালো নম্বর পেয়েছে, 85% নম্বর পেয়েছে, তার নিজের ছেলে। আপনার ছেলে হয়তো 65% নম্বর পেয়ে আপনি 5টা টিউশনি দিয়েছেন। সে বলেছে তাকে ভর্তি করতে আমার 2000 টাকা লাগবে, মা দেবেন বা বাবা দেবেন? বাড়ির একজন হয়ে আছেন, আপনার সুখ দুঃখের ভাগী, কিন্তু তাদের সুখ দুঃখের ভাগী আমরা নই। আমি এই কথাটা কেন বলছি যে এটা হচ্ছে শুরু, কিন্তু আপনার আত্মীয় স্বজন তারা যদি দুঃখের মধ্যে পড়ে, যন্ত্রণার মধ্যে পড়ে, এই অন্ন, বস্ত্র, আবাস প্রবলেম আর শিক্ষা, স্বাস্থ্য যন্ত্রণার মধ্যে থাকে, শিক্ষার মধ্যে থাকে, অশিক্ষার মধ্যে, শিক্ষা তারা পেতে চায়, কিন্তু আমরা বড় নিদারুণ। এটা কেন হবে? এবং সেই জন্যই বলছি যে আমাদের মধ্যে যারা সচ্ছল, যাদের প্রয়োজন মিটেছে, তারা আরেকটু কেন সহানুভূতিশীল হব না? শুধু শিক্ষা, স্বাস্থ্য বলছি না, সমস্তগুলো নিয়ে বলছি। স্বাস্থ্যটা দেখলেন, চিকিৎসা করালেন, সব করালেন, কিন্তু তার বাড়িতে অন্ন নেই, ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু সাপ্লিমেন্ট করতে পারছে না সেরকম খাবারের দিয়ে। তখন কি হবে? সে ওষুধগুলোই তার কাছে বিষ হয়ে যাবে, পুষ্টি আসছে না। সুতরাং সব মানে ফ্রন্টাল অ্যাটাক, আমাদের প্রবলেমগুলো 5টা প্রবলেম, কালেকটিভলি এবং ইন্ডিভিজুয়ালি সবাই করেছি আমরা, কিন্তু হচ্ছে না। ইন্ডিভিজুয়ালি হবে, এক একটা এরিয়াতে যারা আছেন সেরকম করে আপনারা দল বেঁধে শুরু করবেন যে এখানে আমাদের এই প্রবলেম, 5টা প্রবলেম যেন সমাধান পায়।
আমার মাথাতে মায়ের এই যে নির্দেশ, তাহলে তুমি যোগী হয়ে গেলে। অন্যের দুঃখ অন্যের সুখ যখন নিজের সুখ নিজের দুঃখ হয়ে ওঠে, তখন আমরা যোগ জীবনে প্রতিষ্ঠিত হই। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব। আপনার নাতির জন্য কোটি কোটি টাকা রেখে যাচ্ছেন ব্যাংকে, অথচ নাতি আমেরিকায় থাকে, সে কোনোদিন আসবে না। তেল দেওয়া সব মানে তেলা মাথায় তেল দেওয়াটা দিই কেন না, তেল কম লাগে, এটা হচ্ছে ফ্যাক্ট। সেজন্য স্বামীজি বলছেন, অল ইউর অ্যাকুমুলেশনস আর ফর সাবসিকুয়েন্ট ডিস্ট্রিবিউশনস। The fool do not understand this. So we should never become fools in that sense. স্বামীজি আমাদের বলেছেন যে তোমরা নির্বোধ হয়েও না। আমি আমার প্রারম্ভিক ভাষণে আমি এইটুকু শুধু বললাম, হরদা অনেক কিছু শোনাবেন ভেতরের কথা, কিন্তু মুড পয়েন্ট হচ্ছে কিন্তু এটা, উই হ্যাভ টু বি চ্যারিটেবল, we have to be charitable, even up to the extreme. এই এক্সট্রিম কথাটাই কিন্তু মারাত্মক ব্যাপার। আপনাকে আর কিছু ভাবতে বলি না, আপনাকে স্পিরিচুয়াল হতে হবে এই হবে কিচ্ছু বলছি না। অন্যের অনুভবটা আমার অনুভব, কারণ আমি ওই যন্ত্রণার মধ্যে দিয়ে যাই। কেন আমরা এটা ভাবছি না? আপনারা হয়তো ভাববেন যে আয় তুমি তো সন্ন্যাসী হয়ে এখানে বসে আছো, তোমার আর কি, তুমি তো বোঝো না। আমরা খুব বুঝি, আমরা সমাজের সমস্যার মূলে বসে আছি। আমাদের কাছে সবাই আসেন, আমরা যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু আমরা করি মানে কি আপনাদের কাছেই যাই। কিন্তু আমি সেটা বলছি যে আমরা আপনাদের কাছে যাব না, আপনাদের বলে দেব যে ওইখানে এই সব প্রবলেম হচ্ছে, আপনি দেখুন একটু। আর আপনার আশেপাশে যারা আছে প্রত্যেকটা ফ্যামিলি যারা একটু ওয়েল টু ডু, তাদের নিকটবর্তী অঞ্চলের এই সমস্যাগুলোর দিকে সংঘবদ্ধভাবে দৃষ্টি রাখবেন। এছাড়া এই অন্ন বস্ত্র গৃহ শিক্ষা স্বাস্থ্য, এই 5টা জিনিসের সমাধান সরকারি প্রচেষ্টায় কখনো সম্ভব নয়, বরং উল্টো হয়। তাই হচ্ছে, আমি জানি না আমি কিছু মানে জহরদার চিন্তা ভাবনার বিপরীত মেরিতে কিছু কথা বললাম কিনা সেটা তিনি বুঝবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তার মতো একজন চিন্তাশীল মানুষ আমাদের কি শোনাবেন, শুধু থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল কি করতে হবে, আমাদের কি করতে হবে। মানে আমরা থিওরিক্যাল আলোচনা শুনতে আসিনি, তার মতো দক্ষ প্রশাসকের কাছ থেকে আমরা কিছু গঠনমূলক ভাবনা নিয়ে যাব। নমস্কার। এগিয়ে যাব অনুষ্ঠানের সঞ্চালনার দিকে। ডেকে নেব আমাদের সম্পাদক শ্রী দিব্যালোক রায়চৌধুরীকে, সে কিছু কথা আগামী নির্মাণ সম্বন্ধে বলবে। দিব্যালোকের বক্তব্যের আগে আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় অতিথিদের। আমাদের মধ্যে আছেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, আছেন মাননীয় শ্রী জহর সরকার মহাশয় এবং ডক্টর দেবাশিস ভট্টাচার্য। দিব্যালোককে অনুরোধ করব
দিব্যালোক রায়চৌধুরী, সম্পাদক, আগামী নির্মাণ 2003। নমস্কার। আগামী নির্মাণ 2003-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে এই ডাক্তার সুব্রত মৈত্র স্মারক বক্তৃতায় আপনাদের উপস্থিতি দেখে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজের কাছে, যিনি আমাদের অনুগ্রহপূর্বক এই প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। আগামী নির্মাণ 2003 সাল থেকে শুরু হয়েছে, নামেই তার থেকে বুঝতে পারেন। আমরা মূলত প্রান্তবাসী ছেলেমেয়েদের নিয়ে কাজ করি এবং 2011 সাল নাগাদ সরসুনাথ অঞ্চলে একটি জমি আমাদের শ্রীমতী অমলা নস্কর দান করেন। সেখানে একটি 3তলা বিল্ডিং আমরা তৈরি করে সেখানে প্রায় শতাধিক ছাত্রছাত্রীদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজে আমরা ব্রতী। এছাড়াও লেডি ব্রেবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ, আমাদের 3য় প্রেসিডেন্ট ডক্টর সংঘমিত্রা মুখার্জির উদ্যোগে আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত একটি শাখা কেন্দ্র হিসেবে আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের একটি কোর্স চালু করেছি, যেখানে বহু ছেলেমেয়ে তারা শিক্ষা গ্রহণ করে আজকে শিক্ষা জগতে তাদের প্রতিষ্ঠা লাভ করেছে। তারা ট্রেনিং নিয়ে বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষকতার কাজে জড়িত আছেন। ডক্টর সুব্রত মৈত্রের সাথে আমার বেশ কয়েক বছর আগেই পরিচয়, কিন্তু আমাদের 2008 সালে শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের শতবর্ষ উদ্যোগে একটি কমিটি তৈরি হয়। সেখানে আমার সাথে বিশেষভাবে পরিচিত করিয়ে দেন আমাদের ডক্টর শ্যামলী চৌধুরী, যিনি খুব রিসেন্টলি গত হয়েছেন। ডক্টর সুব্রত মৈত্রকে 2009 সালে আমরা আগামী নির্মাণে প্রথমবার আমাদের বার্ষিক যে সভা হয়, বার্ষিক যে অনুষ্ঠান হয়, সেটা একটি রিসার্চ বেস গানের প্রোগ্রাম হয়, সেখানে আমরা আমন্ত্রণ করিয়েছিলাম এবং উনি আমাকে বলেছিলেন, দেখ আমি তো বেশিক্ষণ সময় থাকতে পারবো না, আমি ঠিক 10 মিনিট থেকে 15 মিনিট থাকবো, থেকে চলে যাব। 2009 সালের সেই প্রোগ্রামে শ্রীমতী চৈতালি মৈত্র, যিনি আমাদের বর্তমানে আগামী নির্মাণের প্রেসিডেন্ট, এবং ডক্টর সুব্রত মৈত্র, তাঁরা এসেছিলেন এবং 10 মিনিট থেকে 15 মিনিট থেকে আধ ঘন্টা, আমি দেখলাম 8:45 অবধি তাঁরা চেয়ার ছেড়ে ওঠেননি এবং যাওয়ার সময় আমাকে বললেন যে প্রত্যেকবার এই অনুষ্ঠানে আমাকে কিন্তু অবশ্যই ডাকবি, আমি যেখানেই থাকবো আমি আসব। এবং সত্যি কথাটাও তাই হয়েছিল। শেষ দিন পর্যন্ত উনি এসেছিলেন এবং আমার বিশেষ করে মনে পড়ে যে 14ই ডিসেম্বর আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রোগ্রাম করেছিলাম বিবেকানন্দ হলে। সেখানে সুব্রতদা অত্যন্ত অসমর্থ শরীরে এসেছিলেন এবং স্টেজে শ্রীমৎ স্বামী বল্লভভদ্রানন্দজি ছিলেন, সুপর্ণানন্দজি ছিলেন এবং সুদর্শন মহারাজ ছিলেন। সেখান থেকে তারপরে আমরা তাকে আর পাইনি আমাদের মধ্যে। তো সুব্রতদা একাত্ম হয়েছিলেন আগামী নির্মাণের সাথে, নানান অ্যাক্টিভিটির সাথে। আমার এমনও মনে আছে, একদিন আমি ওনার সাথে বিপি পোদ্দারে দেখা করতে গেছিলাম রাত্রিবেলা। তো উনি আমাকে বলছেন যে এই আজকে আগামী নির্মাণ থেকে একটি ছেলে এসেছিল, দেখিয়ে গেছে। আমি জানতামও না। যে কেউ গিয়ে আগামী নির্মাণের নাম বলতো, ওখানে তাকে ইকুয়াল অ্যাটেনশন দিয়ে তাকে চিকিৎসা করতেন এবং তাকে এত ভালোবেসে, এত সহৃদয়পূর্ণ কথা বলতেন এবং অন্যান্য অ্যাক্টিভিটি সম্বন্ধে উনি খোঁজ খবরও নিতেন। তো ইহান একজন মানুষ, আগামী নির্মাণের প্রতি তার প্রচণ্ড স্নেহ এবং ভালোবাসা ছিল এবং আজকে উনি নেই আমাদের মধ্যে, কিন্তু আমরা মনে করি যে উনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিন্তু আমাদেরকে দেখছেন, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কর্মর সাথে উনি জড়িত আছেন। আজকে আমরা ডক্টর মৈত্রর নামাঙ্কিত একটি স্কলারশিপও দিই একজন মেধাবী ছাত্রছাত্রী। সুপর্ণানন্দজি মহারাজের হয়তো মনে নেই, আমি যখন তখন তার কাছে নরেন্দ্রপুরে যেতাম, ওখানে তিনি বলেছিলেন এইসব স্কলারশিপ ছোটদের ক্লাসে দিয়ে লাভ হয় না, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব পয়সার দরকার হয়, সেখানে যদি সাহায্য করা যায় খুব ভালো হয়। তো আমরা আমাদের অনেকগুলো স্কলারশিপ ফান্ড আমরা করেছি, সেগুলোতে বেশিরভাগই উচ্চশিক্ষার জন্য আমরা অনেক সাপোর্ট করছি, আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী। আমরা এই বছরে রঞ্জনা চ্যাটার্জিকে ডক্টর সুব্রত মৈত্র স্কলারশিপ দেওয়ার কথা বিবেচনা করেছি। রঞ্জনা খুবই মেধাবী একজন ছাত্রী, এই বছর এই মাধ্যমিক পাশ করেছে 94% পেয়ে। আগামী দিনে ওর একটি আমাদের প্রতি আমাদের শুভেচ্ছার প্রতি ওকে জীবনে প্রতিষ্ঠিত হোক
এবং আমরা অনুরোধ করব ডক্টর চৈতালি মৈত্রকে স্টেজে এসে ওর হাতে সেই স্কলারশিপটা তুলে দেওয়া। আর তার আগে আমি অনুরোধ করব সায়ক চক্রবর্তীকে একবার এসে ডক্টর সুব্রত মৈত্র একটি বায়োগ্রাফি ইনস্টিটিউটের পক্ষে আপনাদের সামনে পাঠ করার জন্য। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। নমস্কার, শুভ সন্ধ্যা। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের রীতি অনুযায়ী আমরা যে কোনো স্মারক বক্তৃতার শুভারম্ভের আগে যার নামাঙ্কিত বক্তৃতাটি বা সন্ধ্যাটি থাকে তার সম্পর্কে সামান্য দু চারটি কথা বা একটি নাতিদীর্ঘ জীবনী সম্পর্কে অবহিত হই। ডাক্তার সুব্রত মৈত্র নদিয়া জেলার শান্তিপুরের বিখ্যাত মৈত্র পরিবারের সন্তান। ডাক্তার সুব্রত মৈত্রের জন্ম 1956 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর কলকাতায়। প্রাথমিক শিক্ষা একটি ইংরেজি মাধ্যম স্কুলে, তারপর জগবন্ধু ইনস্টিটিউশন, পরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে স্নাতক। ডাক্তারি শাস্ত্রে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে এমআরসিপি স্নাতকোত্তর ডিগ্রি লাভ। এরপর মাত্র 34 বৎসর বয়সে কলকাতায় ফিরে চিকিৎসক হিসেবে তিনি কাজ শুরু করেন সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক একটি চিকিৎসা কেন্দ্রে। উডল্যান্ডস ও বেলভিউয়ের মতো খ্যাতনামা হাসপাতালের চিকিৎসক হিসেবে ডাক্তার মৈত্র বিশেষ খ্যাতি অর্জন করেন। চিকিৎসা শৈলী ছিল স্বকীয় ও অসাধারণ। উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়ে 2006 খ্রিস্টাব্দে তিনি গঠন করলেন মেডিকেল কনসোর্টিয়াম। কিভাবে সংঘবদ্ধ হয়ে ডাক্তাররা সেবা করতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ। বেলভিউয়ের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ হিসেবে তিনি যে কর্মদক্ষতা ও কর্মক্ষমতার পরিচয় দিয়েছিলেন তা আজও তার সহকর্মীবৃন্দ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে থাকেন। একদিকে বহু স্বনামধন্য রোগীর চিকিৎসক, অন্যদিকে তিনি ছিলেন সাধারণ রোগীদের কাছে পরম আত্মীয়। ডাক্তার সুব্রত মৈত্র রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান। ডাক্তার মৈত্র দীক্ষা লাভের পরে স্বামীজির আদর্শে সেবা কাজ আরম্ভ করেন। তার গুরুর নামে উত্তর 24 পরগনার প্রত্যন্ত অঞ্চল আগারহাটিতে এক দাতব্য চিকিৎসালয় তৈরি করে নাম দিয়েছিলেন স্বামী রঙ্গনাথানন্দ সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্রের মাধ্যমে সুন্দরবনের বিস্তীর্ণ অংশে স্বামীজির ভাবনায় সেবা কাজ পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য যে মেডিকেল টিম তৈরি করেছিলেন তার চেয়ারম্যান ছিলেন ডাক্তার মৈত্র। প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি রাজ্যের একের পর এক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়ে স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতি করতে পেরেছিলেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ডাক্তার মৈত্র ক্লিনিক্যাল প্র্যাকটিস, এক্সপিরিয়েন্স অ্যান্ড এভিডেন্স বেসড অ্যাপ্রোচ এই অসামান্য বইটি রচনা করেন। মাত্র 60 বৎসর বয়সে 2016 খ্রিস্টাব্দের 17ই মার্চ ডাক্তার মৈত্র রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। আজ বাংলায় সুব্রত মৈত্র স্মারক বক্তৃতা প্রদান করবেন মাননীয় শ্রী জহর সরকার মহাশয়, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং ফর্মার সিইও প্রসার ভারতী। তার আলোচনার বিষয় জনস্বাস্থ্যের স্বাস্থ্য নিয়ে কিছু কথা। ধন্যবাদ, নমস্কার। আমি আরেকবার মঞ্চে ডেকে নেব শ্রী দিব্যালোক রায়চৌধুরীকে এবং অবশ্যই আগামী নির্মাণের বর্তমান সভানেত্রী শ্রীমতী চৈতালি মৈত্র মহাশয়াকে। ডক্টর সুব্রত মৈত্র মেমোরিয়াল স্কলারশিপ এই স্কলারশিপটি তুলে দেবেন এবং আমাদের সঙ্গে আছেন সৌরভ
সৌরভ মৈত্র, আপনাকেও ব্যথা হচ্ছে একটু। অনেক ধন্যবাদ। আমরা চলে আসছি অনুষ্ঠানের মূল পর্বে। আমাদের মধ্যে উপস্থিত আছেন খ্যাতনামা চিকিৎসক ডক্টর দেবাশিস ভট্টাচার্য। ওনাকে অনুরোধ করব ডক্টর সুব্রত মৈত্রের সম্বন্ধে কিছুটা স্মৃতিচারণা করবার জন্য। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে, শিবানন্দজিকে প্রণাম জানিয়ে আমি আমার কিছু কথা বলবো। একটু আগেই আমরা নাতিদীর্ঘ জীবনী আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। ঠাকুর একটা মজার কথা বলতেন, যদি গঙ্গাকে কেউ যদি বলে দর্শন স্পর্শন করেছি, তাকে কিন্তু গোমুখ গঙ্গোত্রী থেকে এসে সাগর পর্যন্ত পুরোটা সাঁতার দিয়ে আসতে হয় না, কোনো একটা জায়গায় ছুলেই হয়। আমার সৌভাগ্য যে ডক্টর মৈত্র আর আমি একই কলেজের ছাত্র, মানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র। দাদা অনেক সিনিয়র ছিলেন, আমি দাদাই বলছি, কারণ তখন দেখা হলে আমি দাদাই বলতাম। যখন এমডিএজি চেয়ারম্যান হয়েছিলেন তখন একটাই কথা ওনাকে বলেছিলাম যে আপনি যখন চেয়ারে বসবেন তখন স্যার বলবো, আর বাইরে এসে দাদা বলবো। উনিও সেটাই মানতেন, তখন আমাকে তখন আপনি বলতেন, আর বেরিয়ে এসে তুই বা তুমি বলতেন। তো এরম ছিল সম্পর্ক, যে সম্পর্কটা চিরকালীন। তবে একটা কথা বলবো, যে মানুষটার দৃষ্টিভঙ্গি অনেক বড় এবং অনেক আগে দেখতে পারেন, সেই মানুষটার চিন্তাধারা খুব কম মানুষই বুঝতে পারে তিনি কি ভাবছেন। সেটা কিন্তু একটা মুশকিলের জায়গা। যখন এই এমডিএজি তৈরি হয় তখন সেই সময় আমি মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। সেটা মার্চ মাস 2012 সাল। এপ্রিলে আমি সাগর দত্ত যখন মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে চলে আসি, তখন ডক্টর মৈত্র এসেছিলেন সাগর দত্ত ভিজিট করার জন্য। এবং তখন অনেক বছর পরে দাদাকে দেখা, এবং সেদিনকে কয়েকটা জিনিস আমাকে মনে করে দিচ্ছিল যে একটা সত্যিকারের হৃদয়বান ডাক্তার তৈরি হতে গেলে কি কি লাগে। আমরা শুনেছি, জানিও, যে জেনেটিক্যালি কোন একজন মানুষ যদি ভালো জিন নিয়ে জন্মায় তার বিকাশ ভালো হওয়ারই কথা, কিন্তু বর্তমান জগৎ কিন্তু এপিজেনেটিক এভিডেন্সের কথাও ভাবে। এবং সেইটা বুঝলাম যে ওনার মধ্যে যে প্রভাবটা, সেটা স্বামী রঙ্গনাথানন্দজি এবং বিদেশে গিয়ে যে ন্যাশনাল হেলথ সার্ভিসেসের যে কনসেপ্টগুলো উনি পেয়েছিলেন, সেগুলো চেয়েছিলেন যে আমাদের এখানে আনতে। সেইখানে বেসিক্যালি অন্য মানুষের সঙ্গে ওনার তফাৎ, আর অন্যদের না বুঝতে পারা ওনার চিন্তা ভাবনার সুরে সুর মেলানো, সেটাই ছিল মুশকিলের জায়গা। আমি এমডিএজের মেম্বারের ছিলাম না, কিন্তু দাদা আমাকে তখন মাঝে মাঝে বলতেন তুই চলে আসিস, কারণ বেশিরভাগ লোক যখন মিটিং হয় কেউ কিছুই বলে না,
কেউ কিছু ইনপুট দেয় না, তবু তোরা কয়েকজন আছিস যারা কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করিস, আমরা চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করব। কিন্তু আনফর্চুনেটলি আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম খুবই অল্প সময়, কিন্তু তার মধ্যে থেকে ওনার চিন্তাভাবনার প্রসারে এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প তৈরি হয়েছে তার ইনিশিয়েশন কিন্তু ওনার হাত ধরে। এই যে ফেয়ার প্রাইস সব মেডিকেল সার্ভিস যেগুলো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ সরকার করে দিতে পেরেছিলেন, সেটাও কিন্তু তাঁরই ব্রেন ওয়েভ বা তাঁরই চিন্তাপ্রসূত। উনি যদি থাকতেন আমাদের সাথে আরও, তাহলে আমরা আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। অসুস্থ অবস্থায় চিকিৎসাকালীন যখন উনি আবার ফিরে এসে জয়েন করলেন, তখন একদিনই ওনার সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো? মানে আমি ভালো আছি। চোখে মুখে প্রকাশ পাচ্ছে যে তখন উনি অনেকটাই দুর্বল, কিন্তু মনের দিক থেকে কিন্তু শেষ দিন পর্যন্ত উনি কিন্তু সবল ছিলেন। আনফর্চুনেটলি যেদিনকে উনি চলে গেলেন সেদিনকে আমি শহরে ছিলাম না, কাজে সেদিনকে উপস্থিত হতে পারিনি। সেই দুঃখটা চিরকালীন রয়ে গেছে। তবে আজকে আমাকে এখানে ডাকার জন্য, সেই শ্রদ্ধা জানাবার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ এই আগামী নির্মাণের প্রতি আর দিদির প্রতিও। তবে একটা কথা বলতে পারি যে আজকে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা পৃথিবী যে দুঃখে ভুগছে, যার জন্য প্রতিবাদ করছে, এটা হয়তো আমাদের দেখতে হতো না যদি ডক্টর মৈত্র থাকতেন এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টারের পাশে উপযুক্ত বুদ্ধিগুলো দিতে পারতেন। কাজেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার মনোগত ইচ্ছা যে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং প্রান্তিক মানুষের পাশে থেকে মানুষের সেবা করার জন্য আমরা যেন সেই শক্তি পাই এবং কাজ করে যেতে পারি, এটাই প্রার্থনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য। আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমরা পৌঁছে গিয়েছি। ডক্টর সুব্রত মৈত্র, স্মারক বক্তৃতা 2024-এর প্রধান বক্তা, সেন্ট জেভিয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়েরও প্রাক্তনী মাননীয় সাংসদ, অবসরপ্রাপ্ত প্রশাসক শ্রী জহর সরকার মহাশয়, তিনি আপনাদের সামনে আজকে বলবেন তার বক্তব্য জনস্বাস্থ্যের স্বাস্থ্য নিয়ে কিছু কথা। নমস্কার, শুভ সন্ধ্যা। স্বামী শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি, সম্মানীয় ডক্টর দেবাশিস ভট্টাচার্যজি, দিব্যলোক রায়চৌধুরী, ডক্টর উৎসব দাস, চৈতালি মৈত্র এবং উপস্থিত সকলকে আবার সম্মান জানিয়ে আমি কটা কথা বলার চেষ্টা করব। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাব সে বিষয় কিন্তু রাস্তায় প্রায় কাছাকাছি কোনো একটি বিষয় নিয়ে একটা উত্তাল চলছে। আমার ব্যক্তিগত মতামত আমি এখানে বলতে আসিনি, যেখানে বলার সুযোগ হবে বলবো, কারণ এ ব্যাপারে আমার নিজের খুব লজ্জার ব্যাপারে দাঁড়িয়ে গেছে। যাই হোক, আজকের যে বিষয়, সেই বিষয়টি আমি ইচ্ছা করে বেছে নিয়েছি কেন গত 3 বছরে সংসদে অনেক রকমের তথ্যর আমাদের হাতে আসে, বেশিরভাগে সাংসদেরা পড়েই দেখে না।
পড়াশোনাটা তো একটু কম, তারা রাজনীতি বোঝে, আমি আবার ওটা বুঝি না। আমার এই সময়টা কাটিয়ে একটু পড়াশোনা করাতে যেই তথ্যগুলো আসে সেই তথ্য থেকে আমাদের একটা স্বভাব আছে, এই মাছের টুকরো কেটে কেটে বিক্রি করে, সম্পূর্ণ মাছটাকে কাউকে দেয় না। আমি প্রায় 40 বছর ছিলাম, তো আমি জানি। এখন এই দুটি গোটা টুকরোগুলোকে এক করে যে একটা চিত্র বেরোয়, সেই চিত্র বার করা কিন্তু কিছুখানি মুশকিল। একটা ওভারভিউ আমরা কোথায় আছি। আচ্ছা, আমার কিন্তু এই বলাগুলো খুবই আস্পদ। দেখেন এখানে ডাক্তার আছেন এবং আমাদের ডিএমই সাহেব নিজেই আছেন, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, অতএব তাদের সামনে বলা, অতএব ভুল বলার কোনো অবকাশ নেই। আমার ভুল বলেই ধরে ফেলবে। আমি প্রথমে অফকোর্স ডক্টর সুব্রত মৈত্র স্মৃতির প্রতি আমার সম্মান জানাই। আমি চৈতালি মৈত্রকে বলছিলাম যে আমি অনেক অনেক বছর আগে ওদের বাড়িতে গিয়েছিলাম, পরে অন্যান্য জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে। আমি আরেকদিন বলবো কাশীকান্ত বাবুর সাথে কি ব্যাপার ছিল। যাই হোক, আজকে পাবলিক হেলথ মানে আমরা যেটাকে জনস্বাস্থ্য বলি, জনস্বাস্থ্য কথাটা আমি বেছে নিয়েছি এই জন্যেই যে স্বাস্থ্যের সম্পূর্ণ অংশটি নিয়ে আলোচনা করতে গেলে কয়েক বছর লাগবে। হ্যাঁ, একটা লেজার সার্ট অপারেশন জনস্বাস্থ্যর মধ্যে পড়ে কিনা, এসব নিয়ে স্বাস্থ্যর ব্যাপারের মধ্যে কিছুখানি এলাকা যেখানে জনগণ বা নাগরিকদের সরাসরি সম্পর্ক আছে, যেখানে সরকারের দায়িত্ব আছে, সরকারের দায়িত্বের উপর আমি কথা প্রথমে বলছি। সরকারের সাথে অফকোর্স অনেক রকমের অন্য বেসরকারি সংস্থাও থাকে, কিন্তু মূল দায়িত্বটি সরকার কখনো এড়াতে পারে না। আচ্ছা, এর মধ্যে প্রথমেই যেটা আমরা কথা বলবো সেটা হলো মহামারী বা সংক্রামিক যে ডিজিজ বা রোগ, যেগুলো সেগুলো সমাজের দায়িত্ব, সমাজের হয়ে সরকারের দায়িত্ব, যেটাকে সবচেয়ে প্রথম কন্ট্রোল করতে হবে। একবার যদি ওখানে তারা হেরে যায় বা ফেল করে, যেরকম করেছিলাম আমরা বছর 2 আগে, বছর 3 আগে, তবে কিন্তু তার ফল সাংঘাতিক হয়ে যায়, সাংঘাতিক ফলে গিয়ে দাঁড়ায়। অতএব পাবলিক হেলথ ইজ এ ভেরি ক্রিটিক্যাল সাবজেক্ট, যেটা নিয়ে আমরা অতখানি নজর দিই না। আর নজর দেওয়া উচিত বলে আমাদের মতন কিছু লোকেরা, যারা হেলথও বোঝে না, পাবলিক হেলথও বোঝে না, ডাক্তারও বোঝে না, কিন্তু কষ্ট বোঝে, তারা চেষ্টা করি আমরা এটাকে প্রচার করে লোকের মধ্যে জানানো, তাদের মধ্যে একটা সচেতনতা আনা। এটাকে শুধু সংক্রামক রোগের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না, কারণ অসংক্রামক রোগও অনেকগুলো আছে যাতে লোক আরো বেশি মরে। যেরকম আমরা বলি কি, নন কমিউনিকেবল ডিজিজে 60%-এর উপর লোক নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়, এনসিডি। অতএব ওটাকেও আমাদের ছাড়ার কোনো উপায় নেই। আচ্ছা, এবার তার সাথে অনেক সংলগ্ন বিষয় চলে আসে, যে পরিবার কল্যাণ, শিশু কল্যাণ, চাইল্ড মর্টালিটি, অফকোর্স জনস্বাস্থ্যের একটা বিশেষ অঙ্গ। সেটা এসে গেল পুষ্টি। আমাদের ভারতবর্ষের লেভেল অফ স্টান্টিং, যেটাকে বলে আন্ডার ওয়েট, আন্ডার গ্রোথ, এত ভয়াবহ যে পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ দেশ হিসেবে আমরা সবচেয়ে বৃহৎ স্টান্টেড চিলড্রেন তৈরি করছি। আর তাকে নিয়ে, তাদেরকে নিয়ে আমরা বলবো আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তৈরি করছি। এসব নিয়ে আমার অনেক ওখানে সংসদে আলোচনা হয়েছে। সাথে আরও চলে আসে অন্য ব্যাপার, বায়ু দূষণ, তারপর যেটাকে আমরা ফসিল ফুয়েল বলি, যে জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল, অনেক রকমের সাবজেক্ট চলে আসে। তার মধ্যে ধরুন নতুন একটা বিষয় নিয়ে কদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, যে ল্যান্ডসেট একটি স্টাডিতে দেখিয়েছে যে দিল্লি শহরে, ল্যান্ডসেটের ব্যাপারে আপনারা সকলেই জানেন যারা ডাক্তারের সাথে আছেন, যে সবচেয়ে বিশ্বাসযোগ্য সংস্থা, আমার মনে হয় WHO এর থেকেও বেশি বিশ্বাসযোগ্য। ল্যান্ডসেটে এতে দেখিয়েছিল যে শুধু মাইক্রোপ্লাস্টিক্স এন্ড প্লাস্টিক এতে আমাদের কত লোক মারা যাচ্ছে। দিল্লি শহরের ওরা বলেছিল এনভায়রনমেন্টাল পলিউশনের জন্যই অ্যাবাউট 7% ডেথস ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল। কলকাতা নিয়ে কোনো স্টাডি হয়নি, অতএব বলা যায় না।
প্লাস্টিক আমরা কত বাজারে কত হাওয়ায় ছাড়ছি জানে, আবহাওয়ায় ছাড়ছি প্রতি বছর 10 মিলিয়ন টন। আর তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো এই মাইক্রোপ্লাস্টিক, যেটার চোখেই দেখতে পারি না আমরা, এত ছোট, সকলের নিঃশ্বাসে, সকলের ফুসফুসে, সকলের মধ্যে ঢুকে গেছে মাইক্রোপ্লাস্টিক। আমরা দেখি শুধু ওই মাছ ধরার পরে পেট কাটলে প্লাস্টিক বেরোচ্ছে, ওটা অন্য প্লাস্টিক। এনি অনেক রকমের, তার সাথে পানীয় জল জড়িয়ে আসছে, তার সাথে জল দূষণ জড়িয়ে আসছে, অনেক রকমের সাবজেক্ট জড়িয়ে আসছে। কিন্তু আমরা চেষ্টা করব জিনিসটাকে একটা পুরো রাস্তায় নিয়ে যেতে। আমরা প্রথমে শুরু করি, আমি অনেক ভয়াবহ চিত্র দিয়ে শুরু করলাম, কিন্তু প্রথমে শুরু করি আমরা কোথায় কোথায় সফল হতে পেরেছি এই 70-75 বছরে, 76 বছরে সফল হতে পেরেছি। সর্বপ্রথম সফল হতে পেরেছি পোলিওতে। পোলিওতে সফল হতে পেরেছি, কিন্তু মাঝে সাথে আবার কেউ ভয় দেখিয়ে দেয়, কেউ ওখানে একটা বাচ্চার পোলিও ধরা পড়েছে, জানি না, এরকম মাঝে আসে। বাট পোলিও হ্যাজ বিন এরাডিকেটেড। পোলিও নিয়ে এখনো যখন আমি দেখি ব্যাকা পা নিয়ে বাচ্চারা হাঁটছে, আমাদের বয়সের লোকেরা বা তার থেকে ছোট, কষ্ট লাগে যে ওই সময়টা পোলিও ভ্যাকসিন দিয়ে দিলে বোধহয় বাবা মা বাঁচিয়ে দিতে পারত ছেলেটিকে। তারপরে স্মল পক্স। স্মল পক্স, গুটি বসন্ত যে কত ভয়াবহ আজকের চিত্রের কাউকে বোঝানো যাবে না। কত লক্ষ, কত কোটি মানুষকে সারা পৃথিবীতে সেদিন শেষ করে দিয়েছে গুটি বসন্ত, যে ধারণা করা যায় না। অতএব সমাজে আমরা ঘাড় ঘুরিয়ে যখন দেখি যে শীতলা পুজো করছে, বাসন্তী পুজো করছে, এই নিয়ে হাসাহাসি করার কিছু নেই। এমন একটা অসহায় অবস্থায় বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী কাটিয়েছে যে যাকে পারি তাকে ধরে গুটি বসন্ত থেকে আমাদের বাঁচতে হবে। বাট দ্যাট অলসো উই হ্যাভ বিন এবল টু এলিমিনেট। তো ভালো ভালো জিনিসগুলো আগে দেখা যাক। গিনিবাম রোগ বলে একটা রোগ ছিল, সেটাকেও কন্ট্রোল, এরাডিকেট করা গেছে। ইয়জ আরো একটি রোগের কথা, ধনুষ্টঙ্কার, টেটানাস। টেটানাসে আমি প্রথম বাল্যকালের প্রথম বাল্য বন্ধুর মৃত্যু, আমি প্রথম কথা শুনেছিলাম 7 বছর বয়সে, ওর ধনুষ্টঙ্কার হয়েছে। একটি ছেলে আমাদের সাথে খেলতে এসেছিল, মাসির বাড়িতে এসেছিল, আমাদের সাথে খেলতাম আমরা, সব যা হয় পাঁচিলে ওঠা, এটা ওঠা, একটু গাছে ওঠা, যা করা করতাম। আমার চোখের সামনে একটা কোথায় ওর একটা লোহার পেরেক নাকি স্ক্রু ঢুকে গেল, আমরা টেনে বার করলাম। তখন তো সচেতনতা ছিল না। যাই হোক, গল্প শেষ হলো যে তপন কয়েকদিন পরে টেটানাসে মারা গেল। প্রথম মৃত্যু দেখলাম। অতএব এটা আমার কাছে এখনো খুব সজীব একটি বিষয়। এইগুলো হলো আমরা নির্মূল করতে পেরেছি, অন্তত আশা করি নির্মূল করতে পেরেছি। যেগুলো কন্ট্রোল করা গেছে, সে তার মধ্যে ধরুন ভয়াবহ ডিজিজ ছিল কলেরা, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, তিনটাকে কন্ট্রোলে আনা গেছে। নির্মূল আমরা কোনোদিনই করতে পারবো না। কলেরার ইম্প্যাক্টের জন্যই কিন্তু পাবলিক হেলথ এজ এ সাবজেক্ট কেম আপ। লন্ডনে 1840 নাগাদ এত মৃত্যু হতে আরম্ভ করলো, তারা কমিশন বসিয়েছিল, পাবলিক হেলথ কমিশন। তার থেকে প্রথম আমরা 1840-এর পর থেকে তাকে সায়েন্টিফিক মেডিকেল অ্যানালিসিসের একটা দিকে আমরা যেতে আরম্ভ করলাম। প্রায় 40-50 বছর লেগেছিল জানেন জীবাণু খুঁজে বার করতে, তাই না? 50 ইয়ার্স জীবাণু, মানে জাম, ব্যাকটেরিয়া, এগুলো বুঝতোই না। সাহেবরা যারা এখানে এসে টাইট প্যান্ট পরে আমাদের অনেক রকম কথাবার্তা শোনাতো, লাল টুপি পরে, তারা নিজেরাও জানতো না। ইনফ্যাক্ট একটা ছোট গল্প বলি, 1857 নিয়ে আমাদের তো অনেক রকমের ব্যাপার আছে। 1857-তে সিপাহী বিদ্রোহতে আমাদের এই করে দিল, হ্যাঁ করো, তেরা করে দিল। 1857-তে রানী ভিক্টোরিয়া, তখন আমাদের এখানে শাসন ব্যবস্থা তিনি বলবৎ করলেন, মহারানী ভিক্টোরিয়া। 1857 থেকে লন্ডন থেকে সবাই পালিয়ে গিয়েছিল, এত পচা গন্ধ। নোন এজ এ গ্রেট স্টিঙ্ক। টেমস নদীতে সবকিছু ফেলতো, আর সেখান থেকে তারই জল খেত। আমাদের এখানকার নেটিভরা যেরকম ওই একই পুকুরে কি বলে গরু তাদেরকেও ধোয়া বাড়তেছে, তার জলে খেত, আমাদের যে অবস্থা ওদের তাই অবস্থা। সাংঘাতিক কিছু না, রংটা একটু সাদা ছিল। যাই হোক, তাদের গ্রেট স্টিং থেকে কিন্তু আবার মেডিকেল রিসার্চ শুরু হবে। আচ্ছা, চলে আসি ওই পয়েন্টে আমি, যে কলেরা, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জাকে অনেকখানি এতে আনা গেছে, একটা আয়ত্তে আনা গেছে। বাট
দিস উইল নট বি ইরাডিকেটেড। আর একটা সুখবর, আমি সুখবর কেন জানি না, কারণ সুব্রতবাবু আমার থেকে 4 বছর ছোট আর আমার আগে চলে গেছেন। আমার ধারণা উনি 60 বছর বেঁচে ছিলেন, ঠিক 60। আমার 72, আমি ওনার থেকে 12 বছর বেশি। উনি জীবনে এক কি বলবো কর্মবীর ধর্মবীর হিসেবে জীবন কাটিয়েছেন। আমার 12 বছর এক্সট্রা থেকে কি করলাম তার অ্যাকাউন্টিং করে উঠতে পারছি না। লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, 1950 ছিল 35, ইয়েস 35, আর 1923 গিয়ে 71। তার মানে আমি তারপর থেকে আমার স্ত্রীকে বলেছি আমি কিন্তু ফাউয়ের ওপর আছি, 1 বছর ফাউ হয়ে গেছে আমার, 71 হয়েছে, 72 ফাউ। আমি জানি না কতদিন ফাউয়ের ওপর থাকতে পারবো। বেশি থাকাও কিন্তু একটা আপদে দাঁড়িয়ে গেছে। মহারাজ এটা নিয়ে একটা কথা তুলেছিলেন, আমার কয়েক সময় মনে হয় যে আমাদের একটা বৃহৎভাবে অন্যভাবে চিন্তা করতে হবে, যে পুরো সামাজিক কাঠামোটি আমরা সেভাবে প্রস্তুত নই। আত্মীয়তা ভেঙে গেছে, সবকিছু চলে গেছে, পরে পারিবারিক সম্পর্ক টুকরো টুকরো হয়ে গেছে। সবাই চেষ্টা করছে চুপচাপ করে বৃদ্ধাশ্রম কোথায় পাওয়া যায় খুঁজে বার করতে। আবার কেউ চায় না বৃদ্ধাশ্রমে যাব, আমি কি বৃদ্ধ, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রশ্ন জড়িয়ে আছে। তো তারা এখন সহায়ক সম্বলিত জীবনযাপন, অ্যাসিস্টেড লিভিং, চার্জ কন্ট্রোল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। অতএব 90 অব্দি বাঁচাতে বাহাদুরি খুব একটা আছে বলে আমার মনে হয় না, কারণ একটা পয়েন্টের পরে 90-এর কাছাকাছি গিয়ে কিন্তু অন্যদের উপর বোঝ হয়ে থাকতে হবে। ওষুধের খরচ, ডাক্তার, হাসপাতাল, অনেক রকম প্রশ্ন এসে যায়। বাট এনিওয়ে দ্য ফ্যাকচুয়াল পার্ট ইজ আমরা 35 থেকে 71 একস্ট্রোকে করতে পেরেছি, অ্যান্ড লেট আস টেক ইট অ্যাজ গুড নিউজ। এরপরে আমরা যদি চলে আসি সোজা সংক্রামক ডিজিজের কন্ট্রোলে কি করা যাচ্ছে। সব প্রথমে সংক্রামক কি সেই নিয়েও তো আমাদের অনেক রকমের তর্ক বিতর্ক আছে। খুব তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি। তার মধ্যে প্লেগ, আপনি জানেন প্লেগের জন্যই কিন্তু রামকৃষ্ণ মিশনের আজকের এই রূপ। প্রথমে স্বামীজি যখন তার সন্ন্যাসী দিন নিয়ে একত্রিত হয়েছিলেন, অনেক সন্ন্যাসী মনে করেছিলেন আমরা সন্ন্যাসী জীবন কাটাবো, হ্যাঁ আমরা পৃথক থেকে আমরা পূজা যাপন করে আমরা জীবন কাটাবো, যতক্ষণ না 1898 প্লেগ কলকাতায় এলো। 1898 প্লেগে ভগিনী নিবেদিতা এবং স্বামী সদানন্দ নেবে সেই যে কাজে ঝাঁপিয়ে পড়লে রামকৃষ্ণ মিশন একটি সাধু সংঘ থেকে একটি মিশরে দাঁড়িয়ে গেল। এবং প্লেগ নিয়ে কথা বলতে গেলেই আমাদের সবচেয়ে প্রথম যেটা মনে আসে, 1899-এর 31শে মার্চে স্বামীজি নিজে একটি প্লেগ ডিক্লারেশন দিয়েছিলেন। প্লেগ ডিক্লারেশন, যে প্লেগের ব্যাপারে কি করা হচ্ছে, মানে তখনকার দিনে প্লেগ নিয়ে 31 মার্চ 1899 প্লেগ ডিক্লারেশন, আমার গুগল করলে পাওয়া যাবে। এর সংগ্রামের মধ্যে কোভিড, অমিক্রন, নিফা, আমরা তো এখনো পার হয়েছে কিনা জানি না, কখনো রোজই কদিন পর পরই বলে না না আবার ফিরে আসছে। তাছাড়া নতুন গিফট HIV, এইডস, পুরনো STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো নিয়ে আমরা বিশাল বিশাল মহাদেশকে শেষ করে দিয়েছে। ইউরোপীয় STD থেকে পুরো ল্যাটিন আমেরিকাকে শেষ করে দিল তারা। অনেক রকমের ব্যাপার আছে। ম্যালেরিয়া, আমরা বলি গিফট অফ বেঙ্গল। বেঙ্গল থেকে সবচেয়ে বড় বৃহৎ যেটা আমরা রপ্তানি করেছিলাম হলো ম্যালেরিয়া। আর ম্যালেরিয়া ছড়ানোর পেছনে গল্প হলো সাহেবদের হঠাৎ শখ হলো যে রেল করতে হবে, রেল না করলে হবে না। যত রেলগাড়ি রেল লাইন টানছে, পাশ দিয়ে দুটো খাল থেকে যাচ্ছে। খালে সেই যে ম্যালেরিয়া লোকাল হরিশ্চন্দ্রপুর গ্রামকেই একমাত্র আগে এফেক্ট করতো, সেটা এখন পেয়ে গেল চ্যানেল। আর তাছাড়া ওই সাহেবদের ট্রেনের ওপর মশা চেপে পেশাওয়ার অব্দি পৌঁছে গেল। আমরা ম্যালেরিয়া পৌঁছে দিলাম সারা ভারতবর্ষে। এই গল্প। মিজলস, হাম, চিকেন পক্স এখনো আছে, মাম্পস, এগুলো জাস্ট এই হিসেবে মানে এই উদাহরণ হিসেবে বলছি। এবোলা, সার্স, এভিয়ান ফ্লু, নিউমোনিয়া is also a contagious disease. Pneumonia, whooping cough,
টিউবারকুলোসিস, এই টিউবারকুলোসিস নিয়ে পরে বলবো, আর কলেরিয়া। যাই হোক, আর বাকিদের মধ্যে যেই 5টার নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা চেষ্টা করেছি সরকারকে একটা তাদের নীতি, তাদের কার্যকলাপ সরাসরি মানুষকে বোঝাতে। সেই 5টা হচ্ছে ক্যান্সার, কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড হাইপারটেনশন, আর কার্ডিওভ্যাসকুলার একটা পার্ট, ডায়াবেটিস, respiratory problems. Respiratory is not equal to pneumonia, দুটো completely different, and mental health. এই 5ম সাবজেক্টে নিয়ে কেউ কথা বলতে চায় না, কিন্তু এটা একটি এপিডেমিক প্রমোশনে চলে আসছে, এখন বোঝানো যাচ্ছে না। বাকি রইল কি তবে? আপনি তো সবই বলে ফেললেন। বাকি রইল এখন অনেক বাকি আছে, আর্থ্রাইটিস বাকি আছে, ডেন্টাল বাকি আছে, আই বাকি আছে। এগুলো আমরা এর পরিধির বাইরে নিলাম, এগুলো আমাদের নিজেদের কোথায়। এখন দেখা যাক ভারত সরকার কতখানি গুরুত্ব দিচ্ছে, এটাই হলো আমাদের বক্তব্য। কতখানি গুরুত্ব দিচ্ছে। সারা পৃথিবীতে WHO স্টাডিতে দেখা যাচ্ছে যে কোনো সভ্য দেশ, আমি কথাটি ব্যবহার করছি, সভ্য দেশে জিডিপির মানে আমাদের কি বলবো জাতীয় মোট জাতীয় আয় জিডিপির 6% থেকে শুরু করে 12% অব্দি খরচ করছে হেলথের উপর। একটা ধর্মের মতো নিয়ে নিচ্ছে যে 6% কমে আমরা করব না, 12% কাছাকাছি চলে যাব। আর সারা পৃথিবীতে 6 থেকে 12%। বারংবার বলা সত্ত্বেও ভারত সরকার এবং রাজ্য সরকাররা মিলিয়ে 2% করে উঠতে পারেনি ভারত। এই বছর 25-এ আমার নিজের ক্যালকুলেশন যে আমরা 2.64 নাগাদ পৌঁছতে পারবো। তার ক্যালকুলেশনের কারণও আছে, মানে 2.5% হলো ন্যাশনাল হেলথ পলিসির টার্গেট। ন্যাশনাল হেলথ পলিসি টার্গেট করেছে 2.5% জিডিপি। তার এই 2.5% জিডিপি কি, কতখানি? জিডিপি যদি আমরা এখনকার হিসেবে ধরি, আমরা বলি 200 লক্ষ কোটি টাকা। তো 200 লক্ষ কোটি টাকার 2.5% কত হবে? 5 লক্ষ কোটি। 5 লক্ষ কোটি টাকার একটা আহামরি কোনো বড় অঙ্ক নয়, যার জন্য এত লোকের মারা যেতে হবে, এত লোকের ভুগতে হবে। এটা এই সরকারকে বেশি করে বোঝাবার চেষ্টা করা হয়েছে। ধরুন এর মধ্যে আবার ভাগ হলো যে সেন্টার যদি কোনো কারণে তারা 2 লক্ষ কোটি টাকা বছরে খরচ করতে পারে, তাদের পাটটা হয়ে যাবে। রাজ্যরা সব মিলিয়ে 3 লক্ষ কোটি টাকা, 2 আর 3 5। এখন দেখা যাচ্ছে যে লাস্ট 7 বছর 6 বছরের স্টাডিতে দেখা যাচ্ছে যে সেন্টার তার আসল খরচ যেটি, তার মধ্যে পানীয় জল, স্যানিটেশন আর নিউট্রিশন ঢুকিয়ে দিচ্ছে। এগুলো বাদ দিয়ে যদি আমাদের সাথে তুলনামূলক হিসেব করা হয়, তারা 1%-এর কাছাকাছি কখনোই আসতে পারছে না। এর জন্য লাগে রাজনৈতিক পলিটিক্যাল উইল। এই পলিটিক্যাল উইল আর তার পেছনে লেগে লাগে শিক্ষা, একটা দূরদৃষ্টি, যেটা আমরা কোনো কারণেই রাজনীতিবিদদের মধ্যে আনা একটু কষ্টদায়ক। সব জায়গায় ওখানে এখন যাদের নিয়ে আমরা কাজ করছি দিল্লিতে, তাদের আরো একটু বেশি কষ্টদায়ক। এবছর দেখা যাচ্ছে যে স্টেটরা সব মিলিয়ে তারা তাদের টার্গেট পেয়ে যাবে। তারা প্রায় 3.4 লক্ষ কোটি টাকা খরচ করবে। আমরা মোটামুটি 2.5% কাছাকাছি আসবো। আমি যখন আবার সেই হিসেবটা দিচ্ছি যে আমরা কত খরচ করছি, মনে রাখতে হবে যে বেসিক সভ্য দেশে কিন্তু 6% করে, আমরা 2.5 নিয়ে এখন খেলা করছি, 2.5 নিয়ে। তো যাই হোক, এখন বাজেট ছাড়া যাক। হ্যাঁ, আপনি আমায় জিজ্ঞেস করেন যে কেন্দ্রীয় সরকার এবছরকার বাজেট কত, আমি বলে দিচ্ছি 90,000 কোটি টাকা। 90,000 কোটি টাকা, তার মানে 2 লক্ষ কোটি টাকা ধারে কাছে আসছে না। ওরা তখন আর্মির কমান্ড হসপিটাল ঢোকাবে, এটা ঢোকাবে, ঢুকিয়ে দেখাবে এখানে দেখো দেখো দেখো, ওখানে তো আমরা হসপিটাল রে বাবা। এখন অ্যাটিটিউড থাকলে তো আর করা যাচ্ছে না। এর সাথে নেক্সট বেসিক প্রশ্ন হচ্ছে যে মেডিকেল কলেজ সিটস। মেডিকেল কলেজ সিটের ব্যাপারে বেড়েছে, লাস্ট কয়েক বছর বেড়েছে। কি কোয়ালিটি হচ্ছে আমি জানি না, কেন একটা হাসপাতাল পেলেই তার সাথে এটা জুড়ে দিচ্ছে, নিয়ে করছে। এখন আমাদের কাছে 1,10,000 খানিক সিট আছে এমবিবিএস লেভেলে এবং 76,000 পোস্ট গ্রাজুয়েট লেভেলে।
আমাদের অ্যাকচুয়ালি দরকার কিন্তু ঠিক এর 3 গুণ, 3 টাইমস লাগবে মিনিমাম 6% রিচ করতে গেলে। আর 3% কোথা থেকে কি পদ্ধতিতে পাবো সেই নিয়ে কিন্তু ভারতবর্ষ সরকার বা সরকারি যারা আমলা বলুন, মন্ত্রী বলুন, কেউ ঠিক করে উঠতে পারছে না। এই দেখুন না, কদিন আগে যেটা সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো নিট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে। কারণ সুব্যবস্থা করতে গেলে শুধু তো টাকা দিয়ে হয় না, টাকা ছাড়াও তো অনেক রকমের ব্যাপার আছে। এটা নিয়ে দেবী শেট্টির একটি বক্তব্য ছিল, একদিন বলেছিলেন যে দেখো একটা ইন্টারমিডিয়েট লেভেল আমাদের আনতে হবে, এতখানি দরকার নেই যতখানি যেভাবে আমরা পুরো জিনিসটা। দেবী শেট্টির সব ব্যাপারে একটা নতুন করে গুগলি ছাড়া খেলেই না, তাকে নিয়ে এটা আর এক মুশকিল, আপনি তো জানেন সব ব্যাপারে একটা বৈপ্লবিক আছে, কিন্তু উনি করেও দেখিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের যদি 3 গুণ সিট বাড়াতে হয়, তবে একদিকে ভালো যে ইউক্রেনে গিয়ে আমাদের ছাত্ররা আটকে পড়ে থাকবে না। আর ওই কোথায় গেছেন আমাদের প্রধানমন্ত্রী, পাপুয়ানা, নামগুলো মনে থাকে না, ব্রুনেই। আমি ম্যাপে এনে করে চেষ্টা করলাম ব্রুনেই খুঁজে বার করতে। ব্রুনেইতেও দেখবেন মেডিকেল কলেজের ছাত্র আমাদের আছে পাস করার জন্য। তো বেসিক্যালি যেখানে, তো দিস রিমেন্স আ মেজর প্রবলেম, যে শুধু সিট নিয়ে বলে তার লাভ নেই। আমাদের এখন 1 ডক্টর পার 11,000 দাঁড়িয়েছে। 11,000-এর পেছনে 11,000 ভারতীয় নাগরিকের যদি কোনো দরকার পড়ে একজন ডাক্তার। তো এই রেশিওগুলো আমি ইচ্ছা করে বলছি আপনাদের জোর করে যে দেখাবার জন্য যে কোথায় পিছিয়ে আছে আমরা। এই বারবার বলি আমরা 5ম স্থান, 3য় জিডিপি হয়ে যাচ্ছে, আমরা বিশ্বগুরু হয়ে যাচ্ছে, আমরা হ্যান হয়ে যাচ্ছি, ত্যান হয়ে যাচ্ছি। তো বেসিক প্রবলেমসে কোনো আমরা দেখছি না। 1700 লোকের জন্য একটা হসপিটাল বেড, যেখানে আমাদের WHO বলেছিল 1000-এর জন্য 3টি বেড, মানে 330-এর জন্য একটি করে বেড হওয়া উচিত। 330-এর জন্য সেখানে আমাদের এই মুহূর্তে 1700-এর জন্য একটি বেড আছে। তাহলে করোনার সময় তো দেখাই গেল কি অবস্থা হয়েছে, ফুটপাতে বসে ট্রিটমেন্ট করতে হয়েছিল। এই মুহূর্তে উই রিকোয়ার অ্যাবাউট 24 লাখ বেডস। আমি একটা জেনারেল এটা হিসেবে করলাম, কিন্তু এর থেকেও যেটা ভয়াবহ জিনিস দাঁড়াচ্ছে, এই আর একটি প্রশ্ন আমার আবার এই হেলথ নিয়ে জিজ্ঞেস করাতে নাড্ডা সাহেব একটু রেগে যান। জেপি নাড্ডা ওদের, জেপি নাড্ডা কিন্তু সাবজেক্ট বোঝার চেষ্টা করেন, যতখানি দেখে মনে হয় যে না আমি দেখেছি ভদ্রলোক চেষ্টা করেন, কোনো পলিটিক্যালের মধ্যে ঢুকতে চাই না। রিসেন্ট ICMR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ একটি স্টাডি করে দেখিয়েছে, ডক্টর ভট্টাচার্য অবাক হয়ে যাবেন, 43% of the prescriptions issued by AIIMS and Safdarjung are superfluous, mistaken. বাবা এইমসে যদি এই অবস্থা হয় তো আমার কোথায় দিয়ে চলে যাচ্ছি আমরা? এন্ড আমাদের স্টাডি নয়, আমাদের বয়ে গেছে, আমরা বুঝবোই না কি বলার চেষ্টা করছে। ICMR স্টাডি, এই স্টাডিটা তাড়াতাড়ি করে ওরা অনেক কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছে, বাট দেয়ার। তার মানে কি আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ওয়েট করতে হবে? প্রেসক্রিপশন যদি মানুষ ঠিক করে বোঝাতে না করতে পারে, তবে কি ডু উই ওয়েট ফর প্যারামিটার্স টু বি ডিসকাসড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আমরা কি পর্যায়ে যাচ্ছি আমি ঠিক বুঝতে পারছি না। তো একটি ব্যাপার আমার সম্পূর্ণ সমর্থন আছে, অ্যান্ড দ্যাট ইজ মেডিকেল ইলেকট্রনিক্স। যে ই মেডিসিন, এই ইলেকট্রনিক কমিউনিকেশনে এটাতে পূর্ণ সমর্থন আছে, কারণ এছাড়া আমরা কিন্তু গ্রামগঞ্জে কোনোদিন প্রত্যেক প্রত্যন্ত গ্রামে লোক পাঠাতে পারবো না। আমার মনে আছে সে মহকুমা শাসক থাকাকালীন কদিন পরপরই সূত্র হতো যে রাস্তা বন্ধ করে দিয়েছে, যে প্রাইমারি হেলথ সেন্টারে কেউ নেই, এখানে ওখানে নেই। আর কোথায় প্রাইমারি হেলথ সেন্টার? আমারই পৌঁছে দিয়ে গিয়ে আমার জিপের চাকা ফেটে গেল। কোথায় কোথায় করেছে, যে অবস্থায় আছি। তা এখন এই প্রাইমারি হেলথ সেন্টার, সেকেন্ডারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, এদের সবাই দেখুন প্ল্যানিং এ কোনো গলদ নেই। আপনি IIT থেকে আমলা তুলবেন, টপার ফ্রম IIT, টপার ফ্রম, আমি IIT টপার নই, আমি কোনো রকম পাস করে ঢুকে গেছিলাম। তো তাদের থেকে নেবেন, অর্থাৎ প্ল্যানিং এ কোনো রকমের গলদ নেই, তাদের একেবারে পাক্কা প্ল্যানিং করা আছে যে এটা করতে হবে, ওটা করতে হবে। আর একটা এলাকায় যেখানে আমার মনে হয় জনস্বাস্থ্যে আমাদের সত্যি সত্যি অ্যাটেনশন দিতে হবে, যে instead of putting the entire pressure on doctors, paramedics,
এই প্যারামেডিকের অনেক রকমের টার্মস আছে। আমেরিকা ওরা এমটি বলে, অ্যান্সিলারি মেডিকেল ট্রেনিং, কোথাও প্যারামেডিক কথার ব্যবহার করছে। আর তাছাড়া মেডিকেল টেকনোলজিস্ট, হাসপাতাল বাড়ান, ওয়ের আর ইউর নার্সেস, ওয়ের আর ইউর মেডিকেল টেকনোলজিস্ট? কে চালাবে মেশিন? একটা মেশিন এসে পড়ে থাকে, তার খুলতে লাগে তার 6 মাস। We have to give more attention to this subject. রাজ্যতেও দিতে হবে, কেন্দ্রতেও দিতে হবে। আমি রাজ্যের কথাও আমি রাজ্যতেও দেখেছি, কিন্তু উদাসীনতাটা এই মুহূর্তে বড় বৃহৎ সাবজেক্টে আমি কেন্দ্রতে বেশি দেখছি। ধরুন যে আমরা বলি যেটাকে সংক্রামিক ইনফেকশন ডিজিজে, কিন্তু ইটস আ সেন্ট্রাল রেসপন্সিবিলিটি। কারণ ইনফেকশন তো আর স্টেট ব্যারিয়ার ধরে টোল পোস্টে চাঁদা দেবে না। ইনফেকশন যখন ফ্লো করবে তখন চারিদিকে করবে। আর সেখানে যে নজরদারির ব্যবস্থা, আমরা সার্ভেলেন্স সিস্টেম বলি, আমার মনে হয় যথেষ্ট ভালো আছে। যথেষ্ট ভালো না থাকলে কিন্তু আমরা এত এই অবস্থায় থাকতাম না। রিপোর্টিং সিস্টেম আমরা দেখেছি। এই মুহূর্তে সব 36টা স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিতে উই হ্যাভ দিস সেন্ট্রাল সার্ভেলেন্স ইউনিট, স্টেট সার্ভেলেন্স ইউনিট, এগুলো ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স ইউনিট করা আছে, যেখানে ডেডিকেটেড কোথা থেকে যদি কোনো খবর আসে যে কোনো চান্স আছে কোনো সংক্রমণের, সঙ্গে সঙ্গে এটা ডেটা অ্যানালিসিস হয়ে যায়। অতএব আমরা যে পাট করে খবর পাই কেরালাতে একটা নিভা কেস ধরা পড়েছে, দ্যাটস বেসিক্যালি বিকজ অফ ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স। এই সার্ভেলেন্স জিনিসটাই আমাদের অনেকখানি এগিয়েছে এবং অন্যান্য দেশের সাথে তুলনা করা যায়। এদের কাছে 34টি যারা বলে এপিডেমিক প্রোন ডিজিজ, 34টার হিসেব করে দেওয়া আছে, আর একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম, এইগুলো ব্যবস্থা আছে। এখানে আমরা খারাপ বলা উচিত না, এখানে যথেষ্ট। কারণ এই সায়েন্টিস্টদের তো আবার ডাক্তারি প্র্যাকটিস করতে হচ্ছে না, এরা বসে আছে ল্যাবে, ল্যাবে বসে আছে, ডাটা পাইলে তারপরে কাজ করবে। অতএব এদের তো গিয়ে মানে পেশেন্টটা চাপটা দেখতে হচ্ছে না, তো ইটস এ গুড থিং হিয়ার। আচ্ছা, কিন্তু যেটাই সবকটা কমিউনিকেবল ডিজিজ থেকে কিন্তু এপিডেমিক হয় না, মহামারী। কমিউনিকেবল ডিজিজ 1 to 1 হয়, কিন্তু সবকটাতেই মহামারী হবে না। অতএব দুশ্চিন্তার সাংঘাতিক কোনো কারণ নেই। আমি একটা কেস একটু পরে আপনাদের বলবো, যে ধরুন যেগুলো থেকে এপিডেমিক হয়, আমি তো কিছুক্ষণ আগে রামকৃষ্ণ মিশনের গল্পটা বললাম, যেগুলো থেকে করা যায় হয় সেগুলো আমার মনে আছে, আমাদের ফুললি লিস্ট করা আছে। এবং তার মধ্যে থেকে আমার মনে আছে একবার আমাকে আফ্রিকা যাওয়ার কথা হচ্ছিল, গিয়ে সোজা গিয়ে একটা ইয়েলো ফিভার ইনজেকশন নিতে হলো। আর কার্ডটা নিয়ে অনেক দিন ঘুরেছি, কিন্তু আমার আফ্রিকা যাওয়া হলো না, কার্ডটা এক্সপায়ার করে গেল। আর ব্রাজিলে একবার যেতে হয়েছিল, তখন জিকার এই চলছিল, মানে একটা ওয়েভের মতন মানুষের যে মানুষের সাথে যে একটা ক্রমাগত লড়াই চলছে। কোভিড-19 ইজ এ ক্লাসিক কেস, চোখের সামনে আমরা দেখেছি। আমরা যত গভীরে উপলব্ধি করি, যত দুঃখ পাই, তত তাড়াতাড়ি ভুলেও যাই। আমি নতুন করে কোভিড-19 না বললে আপনাদের আর কদিন পরে পরের প্রজন্ম তো কোভিড-19 শুনবেই না, জানেও না। আমরা যেন স্প্যানিশ ফ্লু ভুলেই গেছিলাম। কোভিড-19 যেটা হয়েছে সেই নিয়ে প্রথম থেকে আমরা দেখছিলাম যে এয়ারপোর্ট চেক সিস্টেম আমাদের এখানে ছিল না তেমন। আপনার মনে আছে না গল্প, একটা ডেপুটি সেক্রেটারির ছেলে কেমব্রিজ থেকে না কোথা থেকে পার্টি করে ফিরে অর্ধেক কলকাতাকে ইনফেক্ট করে দিল ওইখানে গিয়ে কোন একটা শপিং মলে। হ্যাঁ, তা সেটার আসল গল্পটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি হোক পুলিশকে বলে দিয়েছে এয়ারপোর্টে আমার ছেলে আসছে, ছেলেও করে এসছে, সেলুট করে নিয়ে বেরিয়ে গেছে, কোনো চেকিং হয়নি। সে আবার সেদিন নেবেই, তুই বেটা গিয়ে বাড়িতে গিয়ে জেট ল্যাগ কর না, তা পার্টি করতে চলে গেছিল। এখন these are the কোভিড স্টোরি যেগুলো আমার মনে আছে। আর ভয়াবহ হলো যে এলাহাবাদে মনে আছে সেই পোড়াবার জায়গা নেই, বাড়ির তলায় প্রয়াগে বডির পর বডি ফেলে রেখে দিয়ে গেছিল। প্রশাসক হিসেবে বলবো যে লকডাউন ওয়াজ প্রিম্যাচিওর, দেয়ার ওয়াজ নো নিড ফর গোয়িং ফর লকডাউন। কারণ এটার যে প্রোগ্রেশনে উঠবে তার আগে লকডাউন করাতে যেটা হলো, কয়েক লক্ষ কোটি লোকের হঠাৎ তাদের বাড়ি ফেরার তাগিদ হলো। সেইখানে যে ক্রাউডিং হলো মাইগ্রেন্ট লেবাররা, অনাবাসী শ্রমিকদের, সেখান থেকে অ্যাকচুয়ালি
স্প্রেডিং ফ্যাক্টরটা বেড়ে গেল। একটা কমপ্লিটলি মিসহ্যান্ডেল জিনিস। কি করে করলো আমি জানি না, আমি তখন প্রচুর চেঁচামেচি করেছিলাম, কিন্তু শোনার লোক নেই। যেই প্রথম রাউন্ডে প্রথম ফেজটা আমাদের গেল, হঠাৎ দেখলাম যা ভ্যাকসিন ছিল ভারতবর্ষে সব আমরা বিলোতে আরম্ভ করলাম, বিশ্বগুরু বিশ্বগুরু। সব জায়গায় গিয়ে বলে আমরা ভ্যাকসিন ডিপ্লোমেসি করছি এখানকার ভ্যাকসিন মেকারদের ওষুধ গুলি নিয়ে। তখন 7 মাস লেগেছিল ফাইলটি পাস হতে, আমি ফাইলটা ছাড়িনি আমরা। 7 মাস লেগেছিল আপনার ভ্যাকসিন ফাইলকে এই প্রশাসনের মাধ্যমে বার করে সেকেন্ড ফেজে গিয়ে দেওয়া। মার্চ 22 পরে তো সেকেন্ড ফেজ হলো। তখন হঠাৎ বিশ্বগুরু হয়ে যাওয়ার পরে আমরা বুঝলাম যে আমরা বিশ্বগুরু না, বিশ্ব জিরো। তারপরে এসে ভ্যাকসিন এলো এই এলো, কিন্তু বাট সেকেন্ড ফেজ হ্যান্ডলিং ওয়াজ বেটার বিকজ উই লস্ট টু মেনি লাইফস। ভারত সরকারের হিসেব 5 লক্ষ, ইউনেস্কোর হিসেব 50 লক্ষর কাছাকাছি। এত ঘরে গড়মিল আমাদের অফিসিয়াল স্ট্যাটিস্টিক 47 lakhs ওদের হিসেব। বাট এনিওয়ে, নন এপিডেমিকে যদি যাওয়া যায়, তার মধ্যে আমি একটা এক্সাম্পল হিসেবে ইউজ করব, যেটা নিয়ে আমি অনেকদিন লেগে আছে, আমি জানি না কতদূর কি করতে পারবো। সে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস ছোঁয়াছুঁই ঠিকই, খুব কাছে থাকলে, মানে পাশে সামনে বসে থাকলে কিচ্ছু হবে না, যতক্ষণ না তার রিকলস গুলো গিয়ে হিট করছে তার ছাড়া হয় না। টিউবারকুলোসিসের এটা নিয়ে দেখা যাচ্ছে যে উই হ্যাভ দি ওয়ার্ল্ডস লার্জেস্ট টিউবারকুলোসিস পপুলেশন, 26% শুধু ভারতবর্ষে। একজন ভারতীয় প্রতি মিনিটে মারা যাচ্ছে। তার মানে আমি যতক্ষণে বলছি প্রায় 25 জন মারা গেছে টিবিতে এখনো। টিবি ইজ এ ব্যাকওয়ার্ড ডিজিজ। 27 লক্ষ ইনফেকশন পার ইয়ার। পিএম এর একটা টিবি মুক্ত প্ল্যান করেছিলেন, যেন কদিন আগে অপোজিশন মুক্ত প্ল্যানও করেছেন। এখন 2017-তে ন্যাশনাল একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করে বললো যে আমরা মুক্ত করতে পারবো না, কিন্তু রিডাকশনে যাব। আর এই টিবির পেশেন্টদের পরিবারদের প্রচুর খরচ যায় তাদের এই পুষ্টি রাখতে, যে একটা পুষ্টি একটা স্কিম চালু করেছে, 500 টাকা মাসে দেবে। সেই 500 টাকাটা নিয়ে আমি নাড্ডা সাহেব মানে ওদের হেলথ মিনিস্টারকে বললাম যে 500 টাকাটা নিয়ে তো পরিবাররা বলছে কিছুই করে উঠতে পারছি না, আর একটু বাড়ান। তিনি আমার একটা লম্বা চিঠি দিয়েছেন, 2 পাতা, পুরো জানালো যে আমরা এটা করেছি সেটা করেছি, কিন্তু ওই অ্যালাউন্স ইনক্রিজের ব্যাপারটা কিছু বলছে না। একটা পয়েন্ট হচ্ছে যে হি ডাজ নট হ্যাভ হিজ বাজেট। কথাটা কোথা থেকে দেবে? দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই কান্ট ইউ হ্যাভ আ বাজেট ফর ইনক্রিজিং। ও বলছে ওনার চিঠিতে দিয়েছেন যে আমি 74,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি। আর বাবা 140 কোটি দেশের লোক, 145 সত্যি কথা বলতে এখন 145 কোটি লোক, সেখানে এগুলো দেখে তো লাভ নেই। বরং পোষণ কিট তৈরি করছি আমরা, 1.73 লাখ আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করছি। আবার সেই নিয়ে আরোগ্য মন্দির নিয়ে আবার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার লেগে গেছে। ওটাকে মন্দির বলবো কেন? ওটাকে গেরুয়া রং করবো কেন? এ বলে গেরুয়া, এ বলে নীল, এই চলছে রঙের খেলা। কিন্তু এটা একা নয়, মানে দিস ইজ নট দ্য অনলি প্রবলেম অফ ফান্ডিং। এর সাথে যেটা জড়িয়ে আছে এটা অন্য ওভারভিউ। টিবির সাথে এখনো স্টিগমা জড়িয়ে আছে। সেই স্টিগমাকে কিন্তু আমরা এখনো রোধ করতে পারি। টিবির সাথে কমিউনিটির সম্পর্ক, টিবি পেশেন্ট বাড়িতে যায় না কেউ, তার মেন্টাল হেলথ, অনেক রকমের সমস্যা জড়িয়ে আছে। আমি জাস্ট কয়েকটি উদাহরণ দিয়ে এগিয়ে যাবো, না তো শেষ হবে না। এবার এনসিডি গুলো দেখা যাক, নন কমিউনিকেবল ডিজিজ, যার ডেঞ্জার প্রায় 60 থেকে 65% লোক ভারতবর্ষে মারা যাচ্ছে এই 5টিতে: ক্যান্সার, বাট কার্ডিওভাস্কুলার, ডায়াবেটিস, রেসপিরেটরি আর মেন্টাল হেলথ। এর জন্য আমাদের একটি বড় প্রোগ্রাম আছে এনপিএনসিডি, ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ নন কমিউনিকেবল ডিজিজেস। কতগুলো কমিউনিটি সেন্টার, 6000-এর উপর সবই আছে বুঝলাম, কিন্তু এবার একটা একটা করে দেখা যাক। ক্যান্সারের ক্ষেত্রে ইট ইজ দি আর্লি ডিটেকশন, আর সেইগুলো যদি 7000 কমিউনিটি সেন্টারে গিয়ে যদি ডিটেকশনটা করা যায়, অর্ধেক প্রবলেম ইজ সলভড। কারণ নট অল ক্যান্সার ইজ ফেটাল।
একটা ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রামও শুরু করেছে, নিয়ে আমাকে একটা চিঠিতে দিয়েছে যে আমরা 15 লক্ষ কেস ট্রিট করেছি। তো 15 লক্ষ ইজ নট অ্যান অ্যামাউন্ট যে দেশে আমরা কথা বলছি। এখন WHO এর প্রেডিকশন হলো যে আমাদের কয়েক বছরের মধ্যে, 4 বছরের মধ্যে আমাদের এখানে 21 লক্ষ লোকের ক্যান্সার হবে, মানে প্রেডিক্টেড। আর ইন্ডিয়ার ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে ক্যান্সার প্রোন ফিজিক আছে, যেখানে 1 out of 9 Indians is susceptible to cancer. 1 out of 9, which is very high. যে বললাম যে ডিটেকশন ইজ পারহ্যাপস দ্য অনলি ওয়ান। আর দেখা যাচ্ছে ক্যাটেগরাইজেশন মধ্যে মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, ছেলেদের মধ্যে লাং ক্যান্সার। তো অবভিয়াসলি ক্যান্সারের ব্যাপারে ডিটেকশন অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ। আমরা কত গল্প শুনেছি কত লোকের ব্যাপারে যে লাং ক্যান্সার ধরার পরেও সিগারেটটা দিত, চালিয়ে গেছে। তো ওয়ার্ল্ডস ম্যাক্সিমাম ক্যান্সার হলো 65 প্লাসে WHO. India's maximum cancer is between 40 and 64. So we have to understand the Indian context যখন আমরা ক্যান্সার ট্রিটমেন্টের দিকে যাচ্ছি। এরপরে কার্ডিওভ্যাসকুলার, 28% হাইপারটেনশনই 28% লোক মারা যাচ্ছে। এর মধ্যে ইসকেমিক হার্ট, সেরিব্রাল স্ট্রোক দুটোই। তার থেকে আমার মনে হচ্ছে হার্ট একবারে চলে যাওয়া অনেক ভালো, সাফারিং ফ্রম আ স্ট্রোক। কারণ আমার কয়েক বন্ধুকে দেখলাম স্ট্রোকে একেবারে ভেজিটেবল হয়ে থাকছে। WHO খবর হলো যে বছরে প্রায় 2 কোটি লোক মারা যাচ্ছে, আর তার 20% মানে 1 out of 5 ইজ ইন্ডিয়ান। গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে 235, 1 লাখ লোকের মধ্যে 235-এর ডেথস। আমাদের হচ্ছে 1 লাখের মধ্যে 272। তো উই হ্যাভ আ হাই ইনসিডেন্স অফ ক্যান্সার, যার জন্যে। আর এবছর ক্যান্সার দিয়ে ল্যাবরেটরি লোকেরা এসেছিল আমাদের কাছে যে তারা তাদের বাজেট কেটে দিয়েছে। কারণ যেতে গেলে জিন্সের একটা ব্যাপার আছে, হাইপারটেনশন, ওবিসিটি, এগুলো আমরা জানি সবাই, কিন্তু জেনেও তো লাভ নেই। ডায়াবেটিস, ইন্ডিয়াতে এখন 7.7 crore ডিটেক্টেড। আনডিটেক্টেড ডায়াবেটিস যে কত আছে কেউ জানে না। আমার মনে হয় কারণ মিষ্টির দোকানে বাইরে দাঁড়িয়ে থাকি, গিয়ে টাক করে দুটো খাওয়ার পর টেস্ট করবো। আনডিটেক্টেড ডায়াবেটিস যে কত রেঞ্জ, এরকম ডায়াবেটিস পারসে তো কিছু না, পারসে ডায়াবেটিস উইল এফেক্ট জাস্ট লাইক হাইপারটেনশন উইল এফেক্ট অ্যানাদার মেজর ডিজিজ যেটা আসবে। আর এর মধ্যে চেকিং ব্যাপারটা একেবারেই কেউ করতে চায় না, একেবারে। আমার স্ত্রীকেই করাতে বললাম না, ওই ফটো দিয়ে বলে বাবা লাগে হ্যানা তেনা, কেউ কাটিয়ে দিচ্ছে, ইঞ্জেকশন এটা নিয়ে টেস্টটা করতে চায় না। কিন্তু একটা এখানে একটা সচেতনতা এসছে, সরকার থেকে কিন্তু গ্লুকোমিটার এন্ড ড্রাগস দিয়েই যাচ্ছে। এটাতে একটা পজিটিভ এসছে, ইনসুলিন প্রোগ্রামও শুরু করেছে। বাট আমার নিজের ধারণা যে এই সব কিছু টোটাল করে ওরা উত্তর যেগুলো দেয় সেগুলো তো পুরোনো আমলা হিসেবে টোটাল করতে হবে। টোটাল করে পার্সেন্টেজ দেখতে গেলে তখন দেখি যে সাংঘাতিক ইমপ্রেসিভ নয়, কিন্তু যাই হোক একটা শুরু করেছে। রেসপিরেটরি নিয়ে 16% অফ গ্লোবাল ক্রনিক রেসপিরেটরি ডিজিজ ভারতবর্ষে। নট ব্যাড, 16% অফ দ্য পপুলেশন আমাদের। অর্থাৎ মোটামুটি রেসপিরেটরি ডিজিজে, কিন্তু রেসপিরেটরি ডিজিজটা বাড়ছে, যেটাতে ভয়ঙ্কর, এটা সিওপিডি উই আর দ্য হাইয়েস্ট, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা সিওপিডি, যেটাতে বুদ্ধবাবু গেলেন। সিওপিডিতে আমাদের কোনো রকমের কিছু করে উঠতে পারছি না। এছাড়া দের আর আদার অ্যাজমা, যেটা অতখানি ডেঞ্জারাস নয়, কিন্তু সাথে নিউমোনিয়ার যাদের প্রবণ আছে, ফাইব্রোসিস নিয়ে আরেক রকমের সমস্যা, কিন্তু যেটা ম্যাক্সিমাম নজর দিতে হবে আমাদের সিওপিডি। এবং ভারত সরকার দিচ্ছে, কিন্তু ভারত সরকার দিলে তো হবে না। যার সিওপিডি স্টার্ট হয়ে গেছে তাকে তো ফিরিয়ে আনা যাচ্ছে না। তার আগের স্টেজে
স্মোকিংটা নিয়ে খুব করে লেগেছে, খুব করে লাগলো, কিন্তু স্মোকিং তো ব্যান করতে পারছে না, এটাই সবচেয়ে বড় কথা। আমার এক বন্ধুর সাথে দেখা হলো, আলম কোথায় যাচ্ছি, বলো কলকাতা। আমরা কেন? বলে আমি আইটিসির বোর্ডে আছি। আরে সারা জীবন হেলথে থেকে তুই এখন আইটিসির বোর্ডে, প্রচুর টাকা দেয়। যাই হোক, লাস্ট আমি টাচ করব ছোট ছোট দুটো পয়েন্ট। একটা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথে আমরা একটা কমপ্লিটলি অস্ট্রিচের মতন ব্যবহার করছি, কেউ এটা নিয়ে আলোচনা করতে চায় না। মেন্টাল হেলথে যে কি অবস্থা, দুরবস্থা, কাউকে বোঝানো মুশকিল। যে 1 out of 7 to 1 out of 8 are suffering from some form of mental health. মেন্টালের মধ্যে আমরা জানি যে সাইকোটিক ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, মানে যেটা পুরো ওদিকে চলে গেছে অলরেডি, কিন্তু দ্য রেস্ট অফ ইট যেটা ডিপ্রেসিভ, সেই ডিপ্রেসিভ এইগুলো ট্রিট করা যায়। এবং ডিপ্রেসিভে সমাজের একটা বৃহৎ রোল থাকে, বড় রোল থাকে, যে সমাজ যদি সাপোর্টটা না দিতে পারে এইসব নিয়ে। আমরা ধরুন, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, 100 বছর আগে দুরখাইম লিখে দিয়ে গেছিলেন ক্লাসিক বুক অন সুইসাইডস, যেখানে বলেছিলেন সমাজ যতখানি সাপোর্ট দিয়ে তার নাগরিকদের রাখতে পারে তত কম সুইসাইড হয়, যত বিক্ষিপ্ত সমাজ তত বেশি সুইসাইড হয়। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য ভেরি আর্লি থিং। এখন ট্রিমেন্ডাস কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার, কোটার ট্রেনিং ক্লাস ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো মেন্টাল হেলথ নিয়ে WHO বলছে আমাদের 2030-এর মধ্যে ইন্ডিয়া will have the largest single population of mental health and we have the lowest number of psychiatrists and counselors. ওই একটা ডোমেন প্র্যাকটিক্যালও কোনো ডাক্তার যেতেই চাইছে, লোয়েস্ট নাম্বার। ওটা খুব একটা সাংঘাতিক না, আর কে বসে সারাদিন গানের শুনবে, বাস। তো এইখানে এই অবস্থাতে যে ডিপ্রেশনের ক্ষেত্রে কয়েকটি স্টাডিতে দেখেছে that 1 out of 20, and I think the number should be more, but 1 out of 20, anxiety disorder, which is also a form of mental health disease, anxiety disorder, 88%, তার মানে হলে কেউ বাকি নেই যার অ্যাংজাইটি ডিসঅর্ডার একবার না একবার হয়েছে। বাট অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে মানে সাংঘাতিক কিছু তা না। ইফ ইউ ক্যান ব্রিং ইয়োরসেলফ ব্যাক, কোয়েশ্চেন ইজ ইফ ইউ ক্যান ব্রিং ইয়োরসেলফ ব্যাক। তাছাড়া স্ট্রেসে দেখা যাচ্ছে 74%। আমার তো সেই মনে আছে 23 বছর আইএসও ঢুকলাম, 24 বছর প্রথম গুলি চালাতে হলো। আচ্ছা, 24 বছর যাদের গুলি চালাতে হয় তার যদি 24-এ ব্লাড প্রেশার না হয়, জিনিসটাই তো উল্টো। কয়েকটা আছে অকুপেশন রিলেটেড, হবেই হবে, কিছু করার নেই আমাদের। আর বাচ্চাদের মধ্যে একটা এই যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ সিনড্রোম, এটা সাংঘাতিক বেড়ে যাচ্ছে। দুটো জিনিস, একটা হচ্ছে টিনেজ স্ট্রেস, আর অল্প বয়সের বাচ্চাদের মধ্যে ADHD। আমি কত ছেলেগুলোকে দেখি, আমরা আগে ভাবতাম যে খুব ছটপটে, অ্যাকচুয়ালি ছটপটে না, হি সাফারিং। আর সুইসাইড রেট, we are one of the highest in the world, 1.24. So this is just a broad coverage, আমরা কোন সিনে আছি আর কতখানি প্রায়োরিটি আমরা দিচ্ছি সাবজেক্টটাকে। আমার এই শিক্ষা আর এই স্বাস্থ্য, এই দুটো নিয়েই লেগে থাকি। বাকি ওইসব পেগাসাস অন্য লোকেরা চেঁচাক, ওটা আমার নয়। কারণ এইগুলো নিয়ে আমাদের সমাজের কিন্তু গঠন, এই বোথ হেলথ অ্যান্ড এডুকেশন। আমার এডুকেশন অনেক বছর কাটাতে হয়েছে। ছোট ছোট জিনিস বোঝানো কত মুশকিল। আমি নিজে বলে এসছি সবচেয়ে উপরে, থ্যালাসেমিয়ার ব্যাপারে একটা ছোট্ট জিনিস করুন, কিচ্ছু করতে হবে না। আপনার থ্যালাসেমিয়ার পেশেন্ট দেখেছেন কেউ কোনোদিন? একটি বাচ্চার যার থ্যালাসেমিয়া হয়, তার সারা জীবন হি অর শি হ্যাজ টু টেক ব্লাড ট্রান্সফিউশন কদিন পর পর গিয়ে, সারা জীবন। তার দোষ কি? কোনো দোষ নেই। কি করে হলো? যে both the parents are carrying thalassemia genes, আর কিচ্ছু না। উপায় কি? প্রত্যেকটি বিয়ের আগে কম্পালসারি টেস্টিং করো,
500 টাকা লাগে। If both partners are carrying thalassemia genes, you just cannot allow that marriage. কেন? You are condemning পরের জেনারেশন। একজন ক্যারি করলে কিচ্ছু হয় না, এত সহজ যে একজন প্যারেন্ট যদি ক্যারি করে তাতে আর একজনের কাছে না থাকে কিচ্ছু হয় না। ইনফ্যাক্ট কত লোক আমাদের এই ঘরের মধ্যে আমরা আছি, কোনোদিন টেস্ট করেও দেখিনি, দরকার পড়েনি। কিন্তু থ্যালাসেমিয়া এখন যেভাবে যাচ্ছে, একটা কম্পালসারি টেস্টিং, যদি তুমি বিয়ের কম্পালসারি রেজিস্ট্রেশন করতে পারো, ডেথের কম্পালসারি রেজিস্ট্রেশন করতে পারো, তো রেজিস্ট্রেশনের আগে স্বাস্থ্যসাথীতেই ওইটা করে দেওয়া যাক কম্পালসারি টেস্টিং, থ্যালাসেমিয়া উইল বি ব্রট ডাউন টু 10%। মানে আমি বলার চেষ্টা করছি যে দিস প্রবলেমস আর যেরকম আছে তার সাথে সলিউশন আছে। আর একটা নিয়ে আমি ফেল করলাম, সবকিছুতেই ফেল করি, পলিটিক্সে তো পুরোপুরি ফেল করেছি, সেটা হচ্ছে ফোলেট প্রোটিন ফর্টিফিকেশন। জানেন বাচ্চাদের মানে এগুলো ছোট ছোট ইস্যুসগুলো না দেখলে অনেক শিশু জন্মায় উইথ বেন্ট ভার্টেব্রা, এটা কুঁজো এরকম করে ফেরা, সংখ্যায় কম হলেও এটা হচ্ছে that there was a folate deficiency in the mother. আমাদের দেশে এখন অবধি হেলথ প্রোটোকল অনুযায়ী 3য় মাসের পরের থেকে ফর্টিফিকেশন শুরু হচ্ছে। এটা ফর্মেশন হয় ইউটেরাসে ফার্স্ট মান্থে ফর্মেশন হয়। এটা নিয়ে হেলথ মিনিস্টারকে অনেকবার বোঝানো, তারপর উনি বলেন আমি এই কমিটিতে ফেলছি। এটা অ্যাকচুয়ালি সন্দীপ আমার পেছনে লেগেছিল, সন্দীপ চ্যাটার্জি, আপনার কি বলে নিউরোসার্জন, ও সন্দীপের অ্যাসোসিয়েশন থেকে বলেছিল অল ইউ নিড ইজ আ ফোলেট ফর্টিফিকেশন অফ 400 মাইক্রোগ্রামস ইন সল্ট। চোখে দেখা যায় না। 1-1.5 বছর চেঞ্জ করার পরে বলা হয়েছে সবাইকে যদি সল্টের মধ্যে মানে কম্পালসারি ঢুকিয়ে দেওয়া যায়, মেল ফিমেল কোনো ক্ষতি হবে না, কিন্তু দি ক্যারিং চাইল্ড মানে প্রেগনেন্ট ওম্যান তার লাভটা হবে। সো উই পুট ইট লাইক এ ব্রডকাস্ট থিং, যে একটা হোয়াইট ডেটে ফেললাম, যার লাভ হবে তার লাভ হবে। লাস্ট রিপোর্টে ন্যাশনাল কমিটি বলছে ওইটুকুর মধ্যে সল্টের মধ্যে আমরা এনকারেজ করছে না, সল্ট থেকে ব্লাড প্রেশার বাড়ে। অ্যাজ এ ব্লাড প্রেশার সল্ট ছাড়া কোনো মানুষ আছে? এই যুদ্ধ চলবে, এই লড়াই চলবে, এই দ্বন্দ্ব চলবে, তার মধ্যে থেকে সচেতনতা এবং জিনিসটা নিয়ে আমাদের একটা কনসিয়াসনেস থাকতে হবে। এইটার জন্যই আমি আজকে সুযোগ মিস করিনি, আমাকে যখন ওরা বলেছেন যে আমি একটু ডাক্তারি করে যাই। হ্যাঁ, বাবা মা ছোটবেলা থেকে বলেছিল পড়াশোনা কর, ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, কিছুই হলো না। তো যাই, এখন এই পয়েন্টে দ্যাট দিজ আর ডুয়েবল, 400 মাইক্রোগ্রামস ইন সল্ট, এটা আমি করে ছাড়বো। ও যাই বলুক তাই বলুক, কেন ওটা সল্টে কোনো এফেক্টই হবে না। কেন উল্টো দিকে থেকে জিজ্ঞেস করেছি যে সল্টে তো এফেক্টই হবে না, মানে যে সল্ট খাচ্ছে সে খাচ্ছেই, তারটাও আমি কমাতে পারছি না তার ব্লাড প্রেশার। এটা আর এটা দিয়ে দিলে যে একটা ম্যান্ডেটরি মিক্সিং হয়, তবে অন্তত ওই মার শিশুগুলো বেঁচে যায়, আর কিচ্ছু না। এরকম করে করে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে টেস্ট, এইগুলো করে করেই জনস্বাস্থ্য এমন একটা বিষয়, এমন একটা এলাকা, এমন একটা যেখানে শুধু সরকারের উপর ছেড়ে দিয়ে হাত গুটিয়ে রাখলে হবে না। এক একটার ব্যাপারে লাইন ধরে ধরে অ্যাক্টিভিজমের দরকার, এক একটা লাইন ধরে ধরে। আমি টিউবারকুলোসিসটা নিয়ে আছি, এটা নিয়ে আছি, কতটুকু বুঝি, হ্যাঁ, কিন্তু once you understand what is to be done, then only the question comes whether you do it or not, and whether you do it or not, whether you do it today or you do it tomorrow, এটা করাতে হবে। তো আফটার অল মানুষ এখনো রেশনাল হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। You have put a very intelligent but a very interesting question. আমি ওই ওষুধ খাই, তো সিজিএইচএস, অতএব সিজিএইচএস এ আমাকে ওই বলে নন জেনেরিক মানে জেনেরিক ওষুধ, নন ব্র্যান্ডেড জেনেরিক ওষুধই দেয়, আমরা নিই। কয়েক সময় আমরা কমপ্লেন করে বলেছি যে এটা ঠিক এফেক্ট হচ্ছে না, বাই অ্যান্ড লার্জ হয়, বাট দ্য প্রবলেম ইজ ডিফারেন্ট।
একটা হচ্ছে দ্যাট দি কন্ট্রোলার অফ ড্রাগস, ড্রাগ কন্ট্রোলার ইজ ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট অর্গানাইজেশনস ইন ইন্ডিয়া। এটা হলো ফার্স্ট। এখন সরকারের যেখানেই কন্ট্রোল কাউকে দেবেন না, ওর একটা ইনেট করাপশন চলে আসে। ড্রাগ কন্ট্রোলের মানে করাপশন, যেটা নিয়ে অনেকবার আমরা তুলেছি, আর ডিসেন্ট্রালাইজ সেট আপটা ওদের, শুধু খুঁজে বেড়াচ্ছে পুলিশ থানার মতন কি কি ভুল করেছো, কোথায় তোমাকে বুক করতে পারি। তো ড্রাগ কন্ট্রোলের এটাকে আমাদের ফেলে দিতে হবে অ্যাসোসিয়েশন লেভেলে, সেলফ সার্টিফিকেশন। দেখে মনে হচ্ছে খুব বাজে, কিন্তু সেলফ সার্টিফিকেশনে একটা গুণ আছে প্রশাসনের থেকে, আমি আপনাকে বলছি। সেলফ সার্টিফিকেশন হয় কি, একই ট্রেডে থাকলে না সব কাঁকড়ার মতন হয়ে যায়। এই তার এগেনস্টে কমপ্লেন, ও তার এগেনস্টে কমপ্লেন করবে, সো ইউ গেট দি ট্রুথ। যেন বালতি থেকে কাঁকড়া পালাতে পারে না, কারণ একটা উঠতে গেলে আরেকটা নামিয়ে দেয়। সেলফ সার্টিফিকেশন এটা সুবিধা আছে। সো জন ঔষধালয় কিন্তু ইজ দি ওয়ে আউট, আমার নিজের ধারণা, এবং আমি কমপ্লিট সাপোর্ট করছি। কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি পর্যায়ে টাকা বানাচ্ছে, কি করাপশনে ইনভলভ করছে, কাউকে বোঝানো যাবে না। মানে সেম মার্কের একটা ব্র্যান্ডের একটা ওষুধ আমার বন্ধু এসছে বিলের থেকে, সে 1 বছরে সাপ্লাই নিতে গেছে, তারপর দেখছে 6 মাসের বেশি এক্সপায়ারি হচ্ছে না, মানে এক্সপায়ারি হয়ে যাচ্ছে, 6 মাসের সাপ্লাই নিয়ে যাচ্ছে, which is costing me 18 times more in New York. Same medicine, same formulation, same pharmacopoeia. So এই যে the drug racket, মানে drug manufacturer racket is comparable only to organized mafias like East India Company. এটা একদিকে এদের তাদের প্রাইসিং পলিসি, তাদের ইনডিউসমেন্ট টু ডক্টরস টু মেক ইট ইউজ, এটার ইনডিউসমেন্ট টু ডক্টরস, মানে একবার সেটা আরেকটা লেভেল অফ করাপশনে পৌঁছে গেছে। এই দিকে জনঔষধালয়ে যেটা বেসিক ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করে তারা করছে, তাদের মধ্যে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট ইজ গুড, বাট দেয়ার আর ব্যাড হ্যাটস অলসো কামিং, ব্যাড হ্যাটস অলসো কামিং। এইটা একটা ফর্মেটিভ স্টেজে আছে, এটা চেক করতে হবে। অ্যাসোসিয়েশনের ভেতর থেকে সার্টিফিকেশন করতে হবে, কারণ হ্যাঁ, তাছাড়া কারণ সরকারি লোককে আমি জানি না, আমি 40 বছর কাজ করে 1 টাকাও বিশ্বাস করি না। ধন্যবাদ শ্রী সরকার। হ্যাঁ, আমরা কোনটা? অ্যালজাইমার পার্কিনসন্সকে ওরা পুরো ছেড়ে দিচ্ছে এখন ড্রাগ কোম্পানিদের উপরে টু কাম আপ। আর দুটোর ক্ষেত্রেই এখন আপনার যেটা বলে অ্যাসিস্টেড লিভিং খুব বেশি আকারে শুরু হয়ে গেছে। আমার অনেক বন্ধুদের দেখলাম যে যাদের বাবা মাদের পাঠিয়ে দিয়েছে, কারণ বাড়িতে বসে ওটা আর সহ্য করা যাচ্ছে না, কারণ দে নিড আ কমিউনিটি লিভিং। এই দুটোতেই যতক্ষণ না ক্লিনিক্যাল ব্রেক থ্রু হচ্ছে, ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না, কিচ্ছু না। ধন্যবাদ। আমরা আজকে এখানে আর প্রশ্ন নেব না, কারণ আমাদের ডক্টর মৈত্র খুবই সঙ্গীতজ্ঞ মানুষ ছিলেন। তিনি তার সঙ্গীতের প্রতি অনুরাগের কথা আমরা আগে উল্লেখ করেছি। তাই আমরা ভোট অফ থ্যাঙ্কসের আগে 3টি সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। সময় খুবই অল্প, তাই আমারও স্যারকে অনেক কিছু বলার ইচ্ছা ছিল, তবে দুটো বিষয় একটু টাচ করে যাই। একটা হচ্ছে স্যারকে একটু বলছি যে কমিউনিকেবল ডিজিজের মধ্যে এই মুহূর্তে সাইলেন্টলি কিন্তু মাঙ্কি পক্স ভীষণভাবে ছড়াচ্ছে, যেটা প্রথমে ধরা হয়েছিল যে ইবোলা বা নিপার মতো হয়তো খুব বেশি হবে না, কিন্তু রিসেন্ট রিপোর্টস, ল্যান্ডসেটের যে রিসেন্ট রিপোর্টস বলছে মাঙ্কি পক্স কিন্তু সাইলেন্টলি অনেকটা ছড়িয়ে গেছে। তাই এইটা নিয়ে বোধহয় আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আর একটা জিনিসটা আমার খুব রিকোয়েস্ট, আমি অনেকদিন ধরে সব জায়গায় বলার চেষ্টা করছি যে আমাদের দেশে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কিন্তু কোনো অ্যাজ আ প্রোগ্রাম সেভাবে ফর্ম হয়নি। যেমন এই যে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা, এগুলো যদি রেগুলারাইজ করা যায় তাহলে কিন্তু 65 পরের মানুষদের অনেক বেশি বাঁচানো যায়। এবং সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের মধ্যে যেটা এত বেশি, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু ভ্যাকসিন যে নেওয়া যায় সেটি আমি কলেজে গিয়ে যখন লেকচার নিই বিভিন্ন জায়গায় সবাই অবাক হয়ে যাচ্ছে, কারণ অনেকেই জানে না। তো এই ভ্যাকসিনের মানে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনটা একটা জায়গা যেখানে আমাদের দেশ কিন্তু অনেক পিছিয়ে আছে, এইটা নিয়ে যদি কিছু করা যায়। ঠিক 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 That's not না correct. একদমই নয়, সেই
ঠিক আছে, আমি রবীন্দ্রনাথের 3টি গান শোনাচ্ছি। প্রথমে শোনাবো স্বামীজির প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেখানে যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সর্বপরে, দিলে গো অন্তর হলে নাহেরি কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনি
Oh
অনেক ধন্যবাদ ডক্টর উৎসব দাসকে। আগামী নির্মাণের পক্ষ থেকে তাকে একটু সম্মাননা জানানো হবে। আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি অনুরোধ করব ডাক্তার অনির্বাণ নিয়োগী তাকে মঞ্চে আসার জন্য, ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। ডক্টর অনির্বাণ নিয়োগী, কনভেনিয়ার, কনসোর্টিয়াম অফ ডক্টর সুব্রত মৈত্র। ডক্টর উৎসব দাস। শ্রী দেবব্রত মুখোপাধ্যায়কে সংবর্ধনা জানাচ্ছে আগামী নির্মাণের পক্ষ থেকে। ডক্টর অনির্বাণ নিয়োগী। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের পরম শ্রদ্ধেয় স্যারের নবম স্মারক বক্তৃতার অনুষ্ঠানের শেষে এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। প্রথমেই শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই গোলপার্ক রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। ধন্যবাদ জানাই এখানকার সাংস্কৃতিক সমন্বয়ক শ্রী সায়ক চক্রবর্তীকে এবং এখানকার কর্মীবৃন্দকে।
আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সাংসদ শ্রদ্ধেয় শ্রী জওহর সরকারকে জানাই অশেষ ধন্যবাদ। তার হাজারো ব্যস্ততার মধ্যে তিনি আজকের অনুষ্ঠানে যোগদান করেছেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে স্যারকে কেন্দ্র করে তার স্মৃতিচারণার জন্য। ধন্যবাদ জানাই ডক্টর উৎসব দাস মহাশয়কে অপূর্ব সঙ্গীত পরিবেশনের জন্য। যাদের আন্তরিকতা ও চেষ্টা ছাড়া এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে উঠত না, তাদের মধ্যে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য মাননীয়া ডক্টর মমতা রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর সুরঞ্জন দাস এবং অবশ্যই আগামী নির্মাণের সাথে যুক্ত প্রতিটি সুধীজন ও সচিব শ্রী দিব্যালোক রায়চৌধুরী। আজকের সমবেত দর্শককে ধন্যবাদ ও শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, শুভরাত্রি।